অ্যাক্টিভিজম সংক্রান্ত কিছু মৌলিক প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে আমি শুরু করব কিভাবে এটা আমি বোঝাই। এখানে দেখেন, আপনাদের এই স্ক্রিনে আপনারা দেখবেন যে এখানে একটা ইমেজ আছে। এই ইমেজটার নাম হলো ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং। তো ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আমি আপনাদের সহজভাবে বলি। ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং মানে হলো কোনো একটা জিনিস একদম সেটার মৌলিক জায়গা থেকে প্রশ্ন করা। ঠিক আছে, কোনো একটা জিনিসকে ভাঙতে ভাঙতে আপনি যদি ছোট করতে থাকেন যে এটার মৌলিক অংশটা কি, আহ তারপরে আপনি যে জায়গায় গিয়ে পৌঁছাবেন সেখান থেকে চিন্তাটা শুরু করা। যদি আপনি চিন্তা করেন একটা বাড়ি কি দিয়ে তৈরি হয়, আপনি যদি কমাইতে কমাইতে আনেন, আমরা হয়তো এসে বলবো যে একটা বাড়ি তৈরি হয় ইট দিয়ে। যদিও চাইলে ইটকে আমরা আরো ভাঙতে পারি। বা ইভেন পদার্থের ক্ষেত্রে আমরা বলবো অণু বা পরমাণু, রাইট? এই টাইপের জিনিসপত্র। তো এটার মানেটা হলো, এখানে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং মানে হলো যে আপনি যখন একটা বিষয় নিয়ে চিন্তা করবেন, গোড়া থেকে চিন্তা করা শুরু করবেন। একদম প্রথম থেকে চিন্তা করা শুরু করবেন, মাঝখান থেকে না। এবং ধাপে ধাপে উপরে উঠবেন। এমন যেন না হয় আপনি প্রথমে 1 নাম্বার ধাপে আছেন, তারপর চলে গেছেন 5 নাম্বারে, তারপর ফেরত আসছেন 3-এ, তারপর আবার গেছেন 8-এ। এরকম যেন না হয়। সাধারণত আমরা যখন চিন্তা করি, এটা মানুষের নেচার, আমরা আসলে এভাবে ধাপে ধাপে চিন্তা করি না। এটা কষ্টকর, ধাপে ধাপে চিন্তা করাটা। এবং আসলে কষ্টকর শুধু না, আহ জীবনযাপনের অনেক কিছুই আমরা আসলে এভাবে চিন্তা করে করতে পারবো না। যেমন ধরেন, কেউ গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর সময় কিন্তু আমরা কন্টিনিউসলি চিন্তা করি না, আচ্ছা এবার আমি ব্রেক দিব, এবার আমি ক্লাচ দিব, এবার আমি গিয়ার চেঞ্জ করব, এবার আমি স্টিয়ারিং ঘোরাবো। এভাবে কিন্তু আমরা চিন্তা করি না, এটা অটোমেটিক হয় অনেকটা। রাইট? আমাদের মাসল মেমোরি বলা হয়, যে আমরা আসলে শিখে ফেলছি। বডি ইনস্টিংক্টিভ ভাবে কাজগুলো করে। আমরা যখন কিছু খেলি বা সাইকেল চালাই, আপনি কিন্তু কন্টিনিউসলি চিন্তা করেন না যে ঠিক আছে আমি এখন প্যাডেল মারবো, আমি এখন ভারসাম্য রাখবো, এরকম না। আপনি অলরেডি, আপনার ব্রেন জানে কি করতে হবে, তাই সে ওটা করতেছে। এটা অলমোস্ট মানে যেটা বলা হয় মাসল মেমোরি, যে আপনার বডি বা আপনার ব্রেন এটা একটা প্রোগ্রাম রান করার মতো করে করতেছে। ঠিক আছে? কিন্তু সব ক্ষেত্রে এটা ইউজফুল না। ঠিক আছে, সবসময় এভাবে চিন্তা করাটা ইউজফুল না। বিশেষ করে আপনি যদি কোনো জটিল সমস্যার মুখোমুখি হন, যে সমস্যাটা আপনি আগে দেখেন নাই, যে সমস্যাটার সলিউশন আগে আপনি করেন নাই বা আপনার সামনে কেউ করে নাই, এখানে মানে ফট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা ফট করে একটা কথা আহ উপসংহারে চলে যাওয়া, বা মনে হলো আচ্ছা এটা করি, এটা করে ফেললাম, এরকম হওয়া ঠিক না। এই জন্য জটিল কোনো প্রবলেম হলে যেটা করা উচিত, এটাকে ভেঙে নেওয়া, যেখানে কি কি প্রবলেম আছে আমি ভাগ ভাগ করি, ছোট ছোট অংশ করি। তারপর ওই একটা একটা অংশ সলভ করার চেষ্টা করি, এবং এভাবে আস্তে আস্তে যেটা হবে, পুরো সমস্যাটা হয়তো আমি সলভ করতে পারবো। ঠিক আছে, এটা সহজ মানে হলো একটা জটিল সমস্যাকে এটার এক ভাঙতে ভাঙতে ছোট করে ফেলেন এবং মৌলিক জায়গা থেকে শুরু করেন। এত কথা কেন বললাম? কারণটা হলো যে আমরা একদম প্রথম থেকে যদি শুরু করি, আমি তো অলরেডি বললাম যে আমাদের আলোচনার টপিক হলো অ্যাক্টিভিজম সংক্রান্ত কিছু মৌলিক প্রশ্নের উত্তর। কিন্তু আমরা যদি আরো মৌলিক জায়গা থেকে শুরু করি, তাহলে আমাদের একটা প্রশ্ন চিন্তা করতে হবে। সেটা হলো যে আমরা আসলে কোন প্রশ্নের উত্তর খুঁজতেছি, আমাদের জিজ্ঞাসাটা কি। ঠিক আছে, এই যে আমরা কথাবার্তা বলতেছি বা আমরা জ্ঞান তত্ত্বে যে আলোচনা করতেছি, এগুলোর পেছনে তো একটা উদ্দেশ্য আছে, রাইট? এবং কোনো একটা প্রয়োজন আছে যেটা আমরা ফুলফিল করতে চাচ্ছি। কোনো একটা প্রশ্ন আছে যেটা একটা উত্তর আমরা দিতে যাচ্ছি, বা কোনো একটা সমস্যা আছে যেটা একটা সমাধান আমরা দিতে চাচ্ছি। রাইট? এটাই তো। তো প্রশ্নটা আসলে কি, এটা হলো একদম প্রথম ধাপ। এখান থেকে চিন্তা শুরু করেন যে কোন প্রশ্নের উত্তর আমরা দিতে যাচ্ছি বা কোন সমস্যার সমাধান আমরা করতে চাচ্ছি। প্রশ্নটা হলো এই, যে সমাজ ও রাষ্ট্রে, আমাদের সমাজ ও রাষ্ট্রে ক্রমশ ইসলাম বিদ্বেষ বাড়তেছে, এবং আমাদের সমাজ ও রাষ্ট্রের ক্রমশ সেকুলারায়ন হচ্ছে বা সেকুলারাইজেশন হচ্ছে, অর্থাৎ সেকুলারিজমের প্রভাব বাড়তেছে, দিন ইসলামের প্রভাব কমতেছে। এটা দীর্ঘ অনেক দশক ধরেই ঘটতেছে। এটার মোকাবেলা আপনি কিভাবে করবেন, এবং কিভাবে আপনি এই ভূখণ্ডের মুসলিমদের দিন এবং তাদের আত্মপরিচয় টিকায় রাখবেন? ঠিক আছে, আপনি কোন প্রশ্নের উত্তর খুঁজতেছেন? যে একটা সমস্যা আছে আমাদের সামনে, সমস্যাটা কি? আমাদের সমাজে ক্রমশ ইসলাম বিদ্বেষ বাড়তেছে, আমাদের সমাজে ক্রমশ সেকুলারাইজেশন হচ্ছে, যার মানে হলো কুফরের প্রভাব বাড়তেছে, দ্বীনের প্রভাব কমতেছে। আচ্ছা, এই সমস্যার মুখোমুখি হয়ে আপনি এখন চিন্তা করতেছেন যে কিভাবে আমি এইখানে মুসলিমদের দ্বীন এবং তাদের আত্মপরিচয় টিকে রাখতে পারবো, কি করার আছে আমার এখানে। এইটা হলো প্রশ্নটা। তো এই প্রশ্নটা থেকে আমরা ধাপে ধাপে চেষ্টা করব পুরো আলোচনাটা করার। আমি আলোচনাটা কিভাবে ভাগ করছি আপনারা দেখাই। সেটা হলো যে প্রথমে আমরা দেখবো, আমরা তো এটা দেখলামই যে কোন প্রশ্নের উত্তর খুঁজতেছি। তারপর আমরা যাব করণীয় কি, কিভাবে। তারপর আমরা সামাজিক শক্তি কি আলোচনা করব। এটা একটা আলোচনা যেটা আগেও হয়েছে, বাট এই আলোচনাটা আসলে বারবার ফিরে ফিরে আসবে, কারণ আপনাদের এটা ক্লিয়ারলি বোঝা দরকার। তারপর আমরা আলোচনা করব এটা কেন জরুরি। দেন আমরা আলোচনা করব যে এটার সাথে অ্যাক্টিভিজমের সম্পর্কটা আসলে কি।
তারপর আসবে যে আপনি এখন কি করবেন, বা আপনারা যারা কাজ করবেন ইনশাআল্লাহ তারা এখন কি করবেন। এবং তারপরে আলোচনাটা হবে উন্নয়ন এবং বিকাশ বা ডেভেলপমেন্ট। এটা আমি শিরোনাম বলতেছি, আপনারা এখন হয়তো অনেক কিছু বুঝতেছেন না, আলোচনায় গেলে ইনশাআল্লাহ বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতেছি যে সমাজ ও রাষ্ট্রে ক্রমাগত ইসলাম বিদ্বেষ বাড়তেছে, কুফরের প্রভাব বাড়তেছে, দিনের প্রভাব কমতেছে। এটার মোকাবেলা কিভাবে হবে, কিভাবে এই অবস্থায় আমরা বাংলার মুসলিমদের দিন এবং তাদের আত্মপ্রত্যয় টিকে রাখবো, করণীয় কি আমাদের? তো এখানে দুইটা প্রশ্ন আছে, এইটাকেও ভাগ করতে পারবেন আপনি। এই জায়গায় আসলে আমার চিন্তা করতে হবে যে করণীয় কি, কি করা উচিত, এবং সেটা কিভাবে আমরা করব। ঠিক আছে, গতদিন আমি এটা বলছিলাম যে যে কোনো কাজের শুরুতে প্রশ্ন করবেন যে কাজটা আমি কেন করতেছি, কি কাজ করতেছি, এবং সেটা কিভাবে করব। ঠিক আছে। তো আমরা যদি একদম সিম্পল ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে এই আমাদের সমস্যা, এখানে আমরা কি সমাধান চাই, এটার উত্তরটা হবে যে আমরা চাই ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করতে। কি চাই? এটা চাই, ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করতে। পরের প্রশ্ন হবে কিভাবে এটা চাই। এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে আমরা দাওয়া এবং অ্যাক্টিভিজমের মাধ্যমে এটা করতে চাই। ঠিক আছে, দাওয়া এবং অ্যাক্টিভিজমের মধ্যে করতে চাই। খুব সিম্পল অ্যান্সার, শুনে খুবই সহজ মনে হতে পারে, বাট এখানে কিছু প্রশ্ন থাকবে। যেমন প্রশ্ন হলো যে ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করার অর্থ কি। এটা একটা জরুরি প্রশ্ন, রাইট? আরেকটা প্রশ্ন হতে পারে যে এখানে অ্যাক্টিভিজম বলতে কি বোঝাচ্ছি, বা দাওয়া বলতে কি বোঝাচ্ছি। সো এগুলো আমাদের ক্লিয়ার করা দরকার যাতে কোনো কনফিউশন না থাকে। তো এইখানে আসবে যে সামাজিক শক্তি কি। সামাজিক শক্তি কি এটা আমরা গতদিনও আলোচনা করছিলাম, আশা করি আপনাদের মনে আছে, বাট তাও আমি রিপিট করতেছি কারণ এটা বোঝা খুব জরুরি। কারণ আমরা যদি টার্ম গুলা বা পরিভাষাগুলো স্পষ্ট না করি তাহলে এটা এক একজন এক এক রকম চিন্তা করবে, এবং এক একজন যখন এক এক রকম চিন্তা করবে তখন চিন্তার মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না এবং কাজের মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না। তো এই জন্য আমরা প্রত্যেকটা টার্ম যেখানে কনফিউশনের আশঙ্কা আছে সেগুলো স্পষ্ট করবো যাতে আমাদের চিন্তা সবার এক জায়গাতে থাকে। আচ্ছা, তো সামাজিক শক্তি কি? সামাজিক শক্তি আমরা বলছিলাম যে এটা একদম সিম্পলি যদি আমরা চিন্তা করি, এটা হলো আহ এটার চিন্তা হলো নিজের এবং চারপাশের যে পরিস্থিতি, আপনার নিজের বা আমাদের নিজের এবং আমাদের চারপাশের যে পরিস্থিতি, এটাকে নিয়ন্ত্রণ করা এবং এটাকে প্রভাবিত করার সক্ষমতা। ঠিক আছে। এবং আমরা এই প্রশ্নগুলো গতদিনও করছিলাম যে এই ভূখণ্ডে আমাদের কি আসলে সামাজিক শক্তি আছে কি না। আমরা কি আমাদের চারপাশের যে আহ পরিবেশ এবং পরিস্থিতি, এটাকে আমরা নিয়ন্ত্রণ করি নাকি অন্যরা নিয়ন্ত্রণ করে। আমাদের সমাজে যে বয়ানগুলো, এটাকে আমরা তৈরি করি, আমরা নিয়ন্ত্রণ করি, না অন্যরা করে। আমাদের সমাজে সেকুলারিজম বেশি শক্তিশালী, কুফর বেশি শক্তিশালী, না দিন ইসলাম বেশি শক্তিশালী। এই প্রশ্নগুলোর অ্যান্সার প্রত্যেকটা ক্ষেত্রেই হলো যে না, আমরা নিয়ন্ত্রণ করি না, না আমাদের সামাজিক শক্তি নাই, বয়ানগুলো আমরা নিয়ন্ত্রণ করি না, এবং এখানে শক্তিশালী হলো কুফর। স্পষ্ট এটা। আচ্ছা, এবং এটার অনেক প্রমাণ আছে, আশা করি প্রমাণ দেওয়ার আপনার দরকার নেই। আমাদের শিক্ষা থেকে শুরু করে আমাদের সমাজের আইন শাসন, মূল্যবোধ, সবকিছুই আসলে এটার প্রমাণ। এটার প্রমাণ প্রতিদিন আপনারা পাচ্ছেন। এই জায়গাটাতে আমি একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা আপনার দিছিলাম, এটা একজন পলিটিক্যাল সায়েন্টিস্টের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের দেওয়া সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমি এখানে আবার আপনাদের বলতেছি। এই সংজ্ঞাটা আমি এখানে ভাগ করছি কয়েকটা সেগমেন্টে, কয়েকটা অংশে ভাগ করছি যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। এই ভদ্রলোকের নাম হলো ডক্টর জিন শার্প, মারা গেছে। তার কথা হলো যে সামাজিক শক্তি হলো এমন সব ধরনের প্রভাব ও চাপ প্রয়োগের ক্ষমতার সমষ্টি। পরের অংশে আমরা একটু পরে যাব। সামাজিক শক্তি কি বলতেছে? ইনফ্লুয়েন্স, সোশ্যাল ইনফ্লুয়েন্স, প্রভাব থাকা, আমরা বলি না প্রভাবশালী মানুষ, প্রভাবশালী গোষ্ঠী, ওইরকম প্রভাব থাকা, সমাজে প্রভাব থাকা, এবং চাপ প্রয়োগের সক্ষমতা থাকা। রাইট? এবং এরকম আর যত ক্ষমতা আছে এই সবগুলোর সমষ্টি হলো সামাজিক শক্তি। এটা কি জন্য ইউজ হয়? এটা সমাজের একটা গোষ্ঠী ইউজ করে অন্য গোষ্ঠীগুলোর উপরে। সমাজে একটা গোষ্ঠী আছে, সেটা অন্য গোষ্ঠীগুলোর উপরে এই ক্ষমতাটা ইউজ করে, এই শক্তিটা ইউজ করে কেন? চাপ প্রয়োগ করার জন্য বা নিজের আহ প্রভাব খাটানোর জন্য। এটা দিয়ে সে কি করতে চায়? সে বলতেছে যে এই শক্তি প্রয়োগ করা হয় কেন, কয়েকটা কারণ হতে পারে। একটা হলো অন্য যে গোষ্ঠীগুলো আছে তাদের আচরণকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে। আমাদের সমাজে যারা সেকুলার আছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। আপনি কতটুকু কথা বলতে পারবেন দিনের ব্যাপারে, আপনি দিন ইসলামের কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন, ইভেন পোশাকের ক্ষেত্রে, ইভেন শেখানোর ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, করার ক্ষেত্রে আপনি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নাই। রাইট? তো এটা হলো সামাজিক শক্তির একটা উদাহরণ, তাদের সামাজিক শক্তিটা আছে, আপনার নাই।
তারা আপনার আচরণকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এটা সামাজিক শক্তির একটা ফাংশন। আরেকটা ফাংশন কি, অথবা এই শক্তি প্রয়োগ করা হয় সামষ্টিক কার্যক্রমের মাধ্যমে ওই গোষ্ঠীর নিজস্ব কোনো উদ্দেশ্য বাস্তবায়নে। অর্থাৎ যেই গোষ্ঠীর সামাজিক শক্তি আছে, সে ওই শক্তিটা প্রয়োগ করে তার নিজস্ব কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে, এবং সেটা প্রয়োগ করে কালেকটিভলি, সামষ্টিকভাবে, একা একা না, সামষ্টিকভাবে সে ইউজ করে। এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা বোঝা। ঠিক আছে, তাহলে দেখেন সামাজিক শক্তি দুই কারণে ইউজ হয়। এক হলো, আমরা মনে করেন আমার একটা গোত্র আছে, আমাদের সামাজিক শক্তি আছে, ঠিক আছে। এখন এই গোত্র আমরা চাই আমরা নিজস্ব কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে, ঠিক আছে। মনে করেন আমরা কোনো জমি নিতে চাই বা যে কোনো কিছু ধর, নিজস্ব কোনো উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে চাই, এই জন্য আমরা সামষ্টিক ভাবে এই শক্তিটা প্রয়োগ করব। অথবা আমরা যেটা করব, আমরা চাই অন্যদের আচরণকে নিয়ন্ত্রণ করতে, তখন আমরা এই শক্তিটা প্রয়োগ করব। এইটা হলো সামাজিক শক্তি। এটা আমরা কেন বলতেছি, কারণ আমরা বলছি যে আমরা কি চাই, আমরা ইসলামকে সামাজিক ভাবে শক্তিশালী করতে চাই, ঠিক আছে। এই জন্য আমরা এতক্ষণ সামাজিক শক্তির কথা বললাম। এখন খেয়াল করেন, এই শক্তির মানে কিন্তু আমার অনেক টাকা পয়সা আছে এটা না। এমন হইতে পারে যে আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনার এই ক্ষমতাগুলো নাই, যে ক্ষমতাগুলোর কথা এখানে বলা হচ্ছে। এটা হইতে পারে, কিন্তু এমন হইতে পারে আপনি সংখ্যায় অনেক বেশি, আপনি 90% কথার কথা, কিন্তু এই ক্ষমতাটা আপনার নাই। আপনি আরেকজনের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, অথবা আপনি নিজের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারতেছেন না। এটা হইতে পারে। এমন হইতে পারে যে কেউ একটা সমাজের মাত্র, সরি, এমন হইতে পারে যে কেউ একটা সমাজের মাত্র 8%, কিন্তু সে এই দুটা কাজ করতে পারতেছে, ঠিক আছে। এটা হইতেই পারে। তাহলে আছে, তার ক্ষমতা আছে কিন্তু এই 90%-এর নাই, ঠিক আছে। সো এটা মাথায় রাখার একটা বড় বিষয়। সামাজিক শক্তি মানে এইটা না যে আপনার অনেক ব্যাংক আছে, আপনার অনেক ইন্ডাস্ট্রি আছে, এগুলা সামাজিক শক্তি না, বুঝছেন। সামাজিক শক্তি হইতে পারে, এগুলোর মাধ্যমে সামাজিক শক্তি হয়তো বা অর্জন হইতে পারে, নিশ্চিত না, হইতে পারে নাও হইতে পারে। কিন্তু সামাজিক শক্তি হলো আপনার একটা সক্ষমতা, এই সক্ষমতাগুলো, ঠিক আছে। So এটা বোঝা খুব বেশি জরুরি, কারণ অনেকেই সামাজিক শক্তি বলতে একটা ভুল ধারণা তাদের মধ্যে আছে। তারা মনে করে যে আমার যদি অনেকগুলো স্কুল থাকে তত্ত্বাবধানে আমাদের তত্ত্বাবধানে অনেক যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, অনেক কর্পোরেশন থাকে, আমাদের যদি 40-50 জন বিলিয়নের থাকে বা মিলিয়নের থাকে, তাহলে হয়তো আমরা সামাজিক ভাবে শক্তিশালী হব। নট নেসেসারিলি। আপনার দেখতে হবে যে আপনি এই ক্যাপাসিটি অর্জন করছেন কিনা বা এই ক্যাপাসিটি অর্জন করছেন কিনা, এবং আপনি এটা পারতেছেন কিনা, আপনার নিজের এবং চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে পারতেছেন কিনা, এটা আপনার দেখতে হবে, ঠিক আছে। বাংলাদেশে এনজিও গুলা বা বাংলাদেশে এই টাইপের যারা প্রতিষ্ঠান আছে, তাদের তো অনেক মানুষ বা অনেক প্রতিষ্ঠান এমন না, তারা বাইরে থেকে টাকা এনে কাজ করে, কিন্তু স্টিল তারা কিন্তু দেশের আইনকে প্রভাবিত করতে পারে, যেটা আপনি পারেন না, রাইট। কিন্তু আপনি কিন্তু 90%। সো এরকম অনেকগুলা উদাহরণ আপনি চিন্তা করতে পারবেন। সো এই ভুল ধারণা থেকে আগে বের হইতে হবে যে এটা মানে হইলো যে আমার হয়তো অনেক টাকা আছে বা আমি সংখ্যাগুরু, আমি মেজরিটি, এটসেট্রা এটসেট্রা। না, এগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নাই। মূল সম্পর্ক হলো এই কোয়ালিটি গুলা অর্জন করা। আচ্ছা, পরের প্রশ্ন আমরা যাই যে সামাজিক শক্তি অর্জন করাটা জরুরি কেন, রাইট। সামাজিক শক্তির কথা বুঝলাম, কিন্তু এটা অর্জন করা কেন জরুরি? এখানে সহজ অ্যান্সার হলো যে বাংলাদেশের মুসলিমরা আক্রান্ত। আক্রান্ত কেন? প্রথমত, এখানে আমরা নিয়মতান্ত্রিক ভাবে, সিস্টেম্যাটিক ভাবে বা সিস্টেমিক ভাবে ডিসক্রিমিনেশন, বৈষম্য এবং জুলুমের শিকার। এখন মানুষ বলবে এটা আপনি কি বলছেন, বাংলাদেশের মুসলিমরা জুলুমের শিকার মানে? হ্যাঁ, আপনি যদি ইসলামকে প্রপারলি ফলো করতে চান তাহলে আপনি জুলুমের শিকার। আর যদি আপনি সেকুলারিজমকে মেনে নেন বা সেকুলারিজম আপনার কাছে যা চায় সেটা আপনি মেনে নেন, তাহলে আপনি জুলুমের শিকার না। তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু এটা দিয়ে তো আসলে প্রমাণ হবে না যে আপনি এখানে খুব ভালো আছেন, তাই না? আমি যদি আমার যেটা দিন, আমার যেটা আকীদা, যেটা আমি চাই সেটা করতে না পারি, সেটা করতে গেলে যদি আমাকে নানা ধরনের ট্যাগ দেওয়া হয়, সেটা করতে গেলে যদি আমাকে নানাভাবে বাধা দেওয়া হয়, আমাকে নানাভাবে হয়রানি করা হয়, আমাকে নানাভাবে ক্ষতি করা হয়, সমাজের মধ্যে থেকে যদি একটা চাপ থাকে যে আমি এটা করতে পারবো না, এটা বলতে পারবো না, এটা পড়তে পারবো না, তখন আসলে আপনি সেখানে কি হচ্ছে, আপনি জুলুমের শিকার হচ্ছেন এবং বৈষম্যের শিকার হচ্ছেন, এবং এটার অনেক প্রমাণ আমাদের সামনে আছে, ঠিক আছে। এটার অনেক প্রমাণ আমাদের সামনে আছে চাকরির ক্ষেত্রে, আম, শিক্ষাঙ্গনে, ইভেন জনপরিসরে, মিডিয়াতে আমরা দেখি যে যখন কোনো মানুষ পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করার চেষ্টা করে, তখন তাকে কিভাবে ট্রিট করা হয়। এখানে ক্লিয়ার একটা বৈষম্য আছে এবং অবশ্যই জুলুমের একটা ব্যাপার আছে। পাশাপাশি আমরা দেখতেছি যে আমাদের সমাজে অবক্ষয়, ফাহিশা, মুনকার, কুফর, রিদ্দার একটা স্রোত চলতেছে, যে স্রোতটা দিনের পর দিন কি হচ্ছে,
শক্তিশালী হচ্ছে, আরো বড় হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে, এইটা আছে। পাশাপাশি আগ্রাসনের আশঙ্কা আছে, এটা আমি পরে বলতেছি কি। তো এই প্রত্যেকটা জিনিস আসলে আপনাকে একটা হুমকির মধ্যে ফেলে, এটা আপনি আক্রান্ত আছেন। এবং আপনারা যদি এটা বিশ্বাস না করেন, আপনারা এর দিকে তাকাতে পারেন, ওয়েস্টের দিকে তাকাতে পারেন। আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে সেকুলারিজমের প্রয়োগটা অনেক পরে শুরু হয়েছে তুলনামূলকভাবে, আর তাদের ওখানে অনেক দিন ধরে চলতেছে। আপনারা সেখানে ধর্মের অবস্থা দেখেন, আপনারা সেখানে পরিবারের অবস্থা দেখেন, আপনারা সেখানে মূল্যবোধের অবস্থান দেখেন, আপনারা ওইসব সমাজের অবক্ষয়ের অবস্থান দেখেন, দেখবেন যে ধর্মের প্রভাব মোটামুটি নাই হয়ে গেছে। পরিবার এখন মানে যত নতুন প্রজন্ম আসতেছে তারা পরিবারে এখন আর বিশ্বাস করে না। জিনা, ফাহিশা, ড্রাগস, এই যে জেন্ডার তারা বদলায় ফেলবে, বিকৃতি, এই সব কিছু ক্রমাগত শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এবং এটা একমুখী, উল্টা আসতেছে না, এটা খালি বাড়তেই যাচ্ছে ওদিকে। তো এই যে ব্যাপারটা, এটার অর্থ হলো কি, যে তারা ইনফ্যাক্ট তাদের নিজের আইডেন্টিটি এখন প্রশ্ন করতেছে। এবং যেটা আমরা বললাম যে সমাজে ধর্মের প্রভাব বা মূল্যবোধের প্রভাব এগুলো সবই নষ্ট হয়ে গেছে, তাদের আত্মপরিচয় চেঞ্জ হয়ে গেছে। সো এই প্রসেসটা কিন্তু আমাদের এখানেও চলতেছে। এটা একটা সেম প্রসেস। সেকুলারিজমের যে প্রসেসটা বা সেকুলারাইজেশনের যে প্রসেসটা, এই প্রসেসটা এখানেও চলতেছে এবং একই রেজাল্ট এখানেও হবে। এটা মনে করেন ক্যান্সার, একজনের ক্যান্সার 10 বছর আগে হয়েছে, আরেকজনের হয়তো বা 10 মাস আগে হয়েছে, কিন্তু আলটিমেটলি ক্যান্সারের গতিপথ তো একই রকম, রাইট? হ্যাঁ, ঠিক আছে, এক একজনের দেহে মনে করেন, এবং একই ক্যান্সার, কারো হয়তো ধরেন ব্লাড ক্যান্সার, এখন একজনের ক্ষেত্রে হয়তো বা কিছু সিমটম আগে আসবে, অন্যজনের ক্ষেত্রে হয়তো বা কিছুটা পরে আসবে, এরকম পার্থক্য থাকবে। কিন্তু মৌলিকভাবে রোগটা, রোগের ফলাফলটা, ওটার রেজাল্টটা, ওটার গতিপথটা একই রকম হবে। সেম জিনিসটা এখানে হচ্ছে। যার অর্থ হলো যে আমাদের সমাজ, আমাদের মূল্যবোধ, আমাদের পরিবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই সব কিছুর অস্তিত্ব হুমকির সম্মুখীন। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অস্তিত্বের সংকট। এবং এটা আজকে এবং এখন, এটা এমন না যেটা পরে আসতেছে, এটা আজকে এবং এখন। আবারও এটার অনেকগুলা প্রমাণ আমি আপনাদের দিতে পারি, বাট আশা করি আপনাদেরকে এটা দেওয়ার দরকার নেই, আপনারা মোটামুটি এটা বোঝেন, বোঝেন দেখেই এখানে আসেন। তো এই যে আপনি আক্রান্ত, এই যে আপনার অস্তিত্বটা আজকে হুমকির সম্মুখীন, এই সমস্যাটা নিয়ে কাজ করবে কে? এই সমস্যাগুলো নিয়ে কে কাজ করবে বা কে কাজ করতেছে? সো এখনই আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এখনই আমাদের এটার জন্য পদক্ষেপ নিতে হবে। এই যে সমাজের অবক্ষয়, সমাজের অবনতি, এই যে অস্তিত্বের যে সংকট, এটার জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, কাজ করতে হবে সামষ্টিকভাবে, আমরা বলতে সবাইকে বলতেছে। এখন সামাজিক শক্তির জায়গাটা কোথায় আসতেছে, যে এইখানে বাংলাদেশের বাস্তবতা হলো, আপনি এখানে যে কোনো ইসলামী কাজ যদি কার্যকরী ভাবে করতে চান, যে কোনো ধরনের ইসলামী কাজ, এটার অত্যাবশ্যকীয় পূর্ব শর্ত হলো আপনার সামাজিক শক্তি লাগবে। ম্যান্ডেটরি কন্ডিশন হলো আপনার সামাজিক শক্তি লাগবে, এটা ছাড়া আপনি পারবেন না। আপনি এলজিবিটির কথা চিন্তা করেন, আইন পাশ হয়ে যাচ্ছে, পাঠ্যপুস্তকের মধ্যে চলে গেছে, এটা আপনি বিরোধিতা করতে চান, কে বিরোধিতা করবে আপনি বলেন? এটা দিয়ে আপনি যদি আপনার দাবি দাওয়া করতে চান, বা আপনি আপনার আপনি আপনার অস্বীকৃতি জানাতে চান, রাইট, এটা আপনি কিভাবে করবেন? আপনি, আমরা কি ধরে নিব যে হ্যাঁ আমরা কেউ, আমরা অপছন্দ করি, এটা যদি আমরা সবাই নিজ নিজ জায়গায় বলা শুরু করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে? না, এটা তো না। বরং সেকুলার ব্যবস্থা, সেকুলার সিস্টেম ক্রমাগত এই বিষয়গুলো নর্মালাইজ করতে থাকবে। হোমোসেক্সুয়ালিটি বলেন, ট্রান্সজেন্ডারিজম বলেন, বা যে কোনো কিছু বলেন, কন্টিনিউসলি এই বিকৃতিগুলো তারা নর্মালাইজ করবে এবং নতুন নতুন বিকৃতি নিয়ে আসবে। এখন এই যেটা নতুন আসতেছে, এটা আপনি মোকাবিলাটা কেমনে করবেন? আপনি একা তো পারবেন না। আপনি জাস্ট মুখে মুখে যদি বলেন যে আমরা আমরা এটা চাই না, তাহলে কি এটা হবে? তাহলে হবে না। তো আপনি এটা কিভাবে বিরোধিতা করবেন? ইসলামোফোবিয়া যেটা আপনার সমাজে আছে, এটার মোকাবিলাটা আপনি কিভাবে করবেন? বা অন্য যে কোনো ইস্যু, এটার মোকাবিলাটা আপনি কি করবেন? কিভাবে করবেন? আপনি এটা করতে গেলে আলটিমেটলি আপনার সামাজিক শক্তি লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশের বাস্তবতা হলো যে আপনি যদি ইভেন আমরা এগুলো জানি যে মুসলিম, সে মুসলিম হয়েছে, প্রাপ্তবয়স্ক, রাইট, একদম 18 বছর বয়সের বেশি, এফিডেভিট এফিডেভিট করছে, সে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, সম্পূর্ণভাবে সেকুলার স্টেটের যত আইন আছে সবগুলো আইন সে ফলো করছে, প্রত্যেকটা ডকুমেন্টেড। এরকম ক্ষেত্রেও তাকে গিয়ে কি হয়েছে, যেটা দেয়া হয়েছে, হয়েছে না? প্রাপ্তবয়স্ক মেয়ে, একদম নিজ জ্ঞান বুদ্ধি অনুযায়ী দিন গ্রহণ করছে, তার সব ডকুমেন্ট আছে, তার জাতীয় পরিচয়পত্র বলেন, এফিডেভিট বলেন, নাম পরিবর্তন করা বলেন, সাক্ষী বলেন, সব আছে, সব ডকুমেন্টেড আছে। স্টিল তাকে আম, আলাদা থাকতে দেওয়া হচ্ছে না।
রাইট? এরকম অনেকগুলো ঘটনা কিন্তু আমরা দেখছি। আপনি ইসলামোফোবিয়া নিয়ে যদি রিসার্চ করতে চান, প্রকাশ্য একটা রিসার্চ অর্গানাইজেশন করার চেষ্টা করেন বাংলাদেশে, আপনি পারবেন না প্রবাবলি, বা পারলেও আপনি হয়তো বা খুব হয়রানির সম্মুখীন হবেন, অথবা আপনাকে বন্ধ করে দেওয়া হতে পারে। ঠিক আছে? আম, অন্য যারা আছে তারা তাদের নিজেদের আকীদা বিশ্বাস অনুযায়ী বিভিন্ন যুব সংঘ, এই সংঘ এই সংঘ তৈরি করতে পারে। আপনি এটা করতে পারবেন না তেমন একটা, তাই না? এই প্রত্যেকটা কিন্তু বাস্তবতা। কাজেই এই যে আপনার যে দুর্বলতা, এই যে আপনার নিজের পরিস্থিতির উপর আপনার নিয়ন্ত্রণ নাই, আপনার সমাজের প্রেক্ষাপটের উপর নিয়ন্ত্রণ নাই, এটা আপনার প্রত্যেকটা কাজকে বাধা দিচ্ছে। আপনি কোনো কাজই আসলে এখানে করতে পারতেছেন না। সো যে কোনো কাজ করার জন্য বাংলাদেশে দিন ইসলামের জায়গা থেকে যে কোনো কাজ যদি আপনি করতে চান, গতানুগতিকতার বাইরে, মানে যেগুলো চলতেছে ঠিক আছে, এগুলো চলছে আলহামদুলিল্লাহ, বাট এর বাইরে আপনি নতুন যে কোনো কাজের কথা যদি চিন্তা করেন, বা ইভেন এগুলোকেও শক্তিশালী করার কথা ভাবেন, আপনি দেখবেন যে আপনার সামাজিক শক্তি অর্জন করতে হবে বা এই দুর্বলতা কাটায় তুলতে হবে। অন্য দিক থেকে আমরা চিন্তা করি, আসেন, যে আমি একটা আপনাদের বাস্তবতার কথা বললাম, আবার আমরা শরিয়ার জায়গা থেকে চিন্তা করি। আমভাবে ইসলামী শরিয়ার বলা হয়, উসুলিগণ বা ফকিহগণ বলেন যে ইসলামী শরিয়ার যত হুকুম আহকাম আছে বা যত বিধান আছে, এগুলোর আলটিমেট গোল হলো 5টা বা 6টা জিনিসকে রক্ষা করা। ঠিক আছে? এটা হলো ফকিহদের কথা। ঠিক আছে? যে তারা বলছেন যে ইসলামী শরিয়াতে আলটিমেটলি যত বিধান আছে বা আহকাম আছে, আলটিমেটলি এগুলোর লক্ষ্য হলো 5টা বা 6টা জিনিসকে রক্ষা করা। এগুলা কি? একটা হলো দিনকে রক্ষা করা, ইমান রক্ষা করা, মানুষের মানুষের জান রক্ষা করা, মানুষের মাল রক্ষা করা, তার আকলকে রক্ষা করা। আকল রক্ষা করা বলতে তার বিচার বুদ্ধি, এগুলাকে রক্ষা করা। যেমন মনে করেন মদ হারাম কেন? কারণ মদ মানুষের আকলটা নষ্ট করে দেয়, আকলটা ঢেকে দেয়, রাইট? এরকম অর্থে আর কি, আকলকে রক্ষা করা। বংশ পরিচয় রক্ষা করা। জিনা, জিনার ফলে কি হয়? জিনার ফলে মানুষের বংশ পরিচয় মিশে যায়, রাইট? আহ এটার নাম কি বলা হয় ওটাকে, জারজ সন্তান বা ব্যাস্টারাইজেশন, তাদের জন্ম হয়, এটসেট্রা এটসেট্রা। সো বংশ পরিচয় রক্ষা করা এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই হুকুম আছে, এই ধরনের কথাবার্তা ফাকিরা বলছেন। এবং আরেকটা আরো অনেকে অ্যাড করছেন, সেটা হলো যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি অ্যাড করছেন, সেটা হলো সম্মান রক্ষা বা মর্যাদা রক্ষা, ব্যক্তির আত্মমর্যাদা, ব্যক্তির সম্মান, এগুলো রক্ষা করা ইসলামের শরিয়ার একটা মৌলিক উদ্দেশ্য বা মাকাসিদ শরিয়া, বা শরিয়ার একটা মাকসাদ। এখন এই প্রত্যেকটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আপনার ইমান রক্ষা করার কথা বলেন বাংলাদেশের বাস্তবতায়, আপনার জান মাল রক্ষা করার কথা বলেন, বংশ পরিচয় বলেন, সম্মান বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আবারও দেখেন ওই দুর্বলতার ব্যাপারটা চলে আসতেছে। কালেকটিভ দুর্বলতা। ব্যক্তিগতভাবে হইতে পারে আপনি অনেক শক্তিশালী, আপনার কোনো সমস্যা নাই, আপনার ফ্যামিলি পাওয়ারফুল বা আপনি পাওয়ারফুল, সেটা ভিন্ন কথা। আমি কালেকটিভ ভাবে বলতেছি। সেই জায়গায় দেখেন এরকম এগুলো রক্ষা করার জন্য কিন্তু আলটিমেটলি আপনার কি লাগতেছে? আলটিমেটলি আপনার সামাজিক শক্তি অর্জন করার প্রয়োজন হচ্ছে। তাহলে দেখেন যে আপনার এই অঞ্চলে, আপনার একটা বা এই ভূখণ্ডে আপনি একটা বেসিক্যালি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন। সো এই এই পুরো জিনিসটাকে যদি আমি একসাথে বলি, যে মুসলিম বঙ্গের অস্তিত্ব রক্ষা করতে হলে আপনার আসলে সামাজিক শক্তি লাগবে। মুসলিম বঙ্গ বলতে আমি কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি এই জমিন, আমি বুঝাচ্ছি এই কওম, আমি বুঝাচ্ছি আমাদের ইমান, আমাদের মূল্যবোধ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সন্তান, এই সবকিছু মিলে আমি বলতেছি এটা হলো মুসলিম বঙ্গ। জাস্ট জমিনটা না, জমিন তো কিছু না, এই সবকিছু একসাথে, এই জমিন, এই কওম, আমাদের ইমান, আমাদের মূল্যবোধ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, এই সবকিছু, এটা হলো মুসলিম বঙ্গ। এটা যদি আপনি রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সামাজিক শক্তি অর্জন করতে হবে, রাইট? কাজে আমাদের অবশ্যই নিজ কর্মের অস্তিত্ব, নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এখানে আসলে কোনো আহ কোনো আহ বিবেচনা সম্পন্ন মানুষ, সুবিবেচনা সম্পন্ন মানুষ, উনি যে ঘরানারই হোক, এখানে আসলে দ্বিমত করবে না যদি হুমকিগুলোর ব্যাপারে তার সঠিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, বাস্তবতা সঠিক আন্ডারস্ট্যান্ডিং থাকে। আচ্ছা, তো এইটা হলো সামাজিক শক্তির গুরুত্ব। এখন একটা ভালো প্রশ্ন এখানে থাকবে, সেটা হলো যে সামাজিক শক্তির সাথে অ্যাক্টিভিজমের সম্পর্ক কি? ঠিক আছে, সামাজিক শক্তি দরকার, আমি বুঝলাম, মানলাম, কিন্তু এটার সাথে অ্যাক্টিভিজমের সম্পর্ক কি? কারণ আমাদের আলোচনা কি ছিল? অ্যাক্টিভিজম নিয়ে ছিল। সো এইখানে যে প্রশ্নটা আসবে যে সামাজিক শক্তি অ্যাক্টিভিজম সম্পর্ক ঠিক, এখানে একটা জিনিস দেখার চেষ্টা করেন, যে ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করা, এটার সাথে আসলে অনেকগুলা কম্পোনেন্ট এন্ড আছে, মানে এই জিনিসটার সাথে অনেকগুলা বিষয় আছে, বা এই জিনিসটা করতে হলে অনেকগুলা বিষয় আপনার অর্জন করতে হবে। একটা হলো ইসলাম ও সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব, এটাকে সমাজের প্রধান প্রশ্নে পরিণত করা।
আমি আপনাদের লিঙ্কটা দিছি। ওই আলোচনা যেটা ছিল যে নবীদের দাওয়া থেকে শিক্ষা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, সেখানে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি যে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন এটা নবী দাওয়ার বৈশিষ্ট্য, যে সমাজের প্রধান দ্বন্দ্ব কি হবে। অবশ্যই ইমান এবং কুফরের যে সংঘাত, এটা প্রধান দ্বন্দ্ব হবে, অন্য কিছু হইলে হবে না। এই দল বনাম ওই দল, আহ অমুকবাদ বনাম তমুকবাদ, এরকম হইলে হবে না। আপনার এটা নিয়ে আসতে হবে ইমান এবং কুফরের জায়গায়, এটাকে আপনার সমাজের প্রধান প্রশ্নে পরিণত করতে হবে। এটা একটা অংশ। সাংস্কৃতিক যুদ্ধ যেটা আছে বা কালচার ওয়ার, সেটা একটা অংশ। সেকুলার গোষ্ঠীর যে হেজেমনি বা কালচারাল হেজেমনি বা তাদের যে আধিপত্য, সামাজিক আধিপত্য, এটা ভাঙা, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আহ, ভবিষ্যৎকে আপনি কেমন চান বা আপনি যেই আদর্শ ধারণ করেন, দিন ইসলাম, সেই আদর্শ আসলে কিভাবে আমার সমাজটা ইতিবাচক ভাবে পরিবর্তন হবে, কিভাবে সমস্যার সমাধান হবে, এই কথাগুলো আপনার আনতে হবে, যাতে মানুষের মধ্যে শরিয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় আম মানুষের মধ্যে। এইটাও একটা অংশ ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটাও একটা কি অংশ, সামাজিকভাবে শক্তিশালী করার অংশ, গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। পাশাপাশি মুসলিমদের সোশিও পলিটিক্যাল বিভিন্ন আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনস, দাবি, এগুলো ব্যক্ত করার বিভিন্ন পথ আপনার তৈরি করতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্ম আপনার তৈরি করতে হবে। তা না হলে তো হবে না। এইটাও ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করার অংশ। তার মানে হলো সামাজিকভাবে শক্তিশালী করা বা সামাজিক শক্তি অর্জন করা, এটা জাস্ট একটা কাজ না, এটার মধ্যে অনেকগুলা কম্পোনেন্ট আছে। এখানে আমরা অনেকগুলা কম্পোনেন্ট দিলাম, এখানে আরো অনেক কম্পোনেন্ট থাকতে পারে। তাহলে এখানে অ্যাক্টিভিজম কোথায় আসতেছে? দেখেন, আমরা যদি এইটাকে সামগ্রিকভাবে ভাগ করার চেষ্টা করি, মৌলিকভাবে যতগুলো কাজের কথা আমি বললাম, প্রধান প্রশ্ন, সাংস্কৃতিক যুদ্ধ, সামাজিক হেজেমনি ভাঙা, শরিয়ার পিপাসা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এবং আমাদের অ্যাসপিরেশন, সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশনস ব্যক্ত করার পথ বা অ্যাভিনিউ তৈরি করা, এগুলোকে আমভাবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা একটা হলো আদর্শিক দাওয়া, আরেকটা হলো কাজের মাধ্যমে দাওয়া। রাইট? আদর্শিক দাওয়া মানে হলো যে এখানে মনে করেন আপনার তাত্ত্বিক বিভিন্ন আলোচনা আছে, বা এখানে আকীদাগত বিভিন্ন ব্যাপার আছে, এটসেট্রা এটসেট্রা, যে এখানে কথা বলার বা লেখার বা মানুষকে বোঝানোর অনেক কিছু আছে। ঠিক আছে, এটা হলো ইন্টেলেকচুয়াল ব্যাপার বা ফিকিরগত একটা বিষয়। অন্যদিকে কাজেরও অনেক ব্যাপার আছে, আপনার মানুষের সামনে কাজ করতে হবে, আপনার মানুষকে দেখাইতে হবে, আপনার মানুষের কাছে যেতে হবে। রাইট? সো এখানে একটা হলো আদর্শিক বিষয় বা ফিকিরগত, আরেকটা হলো আমলি বিষয়, বাট দুটেই আলটিমেটলি দাওয়া। ঠিক আছে। সো আমরা কোত্থেকে শুরু করছিলাম, যে ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করতে হলে এই কম্পোনেন্ট আছে, যেগুলো আমাদের অ্যাচিভ করতে হবে বা যেগুলো আমাদের করতে হবে। এগুলোকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো দাওয়া আদর্শিক বা ফিকিরগত, আরেকটা হলো দাওয়া আমলি, কাজের মাধ্যমে। আচ্ছা, এর পরের লেভেলেও আমরা যাইতে পারি। এটা তো আমরা আম, এর পরে যদি আমরা যাই, তাহলে আপনারা দেখেন যে এই দুটা কাজে, ফিকিরগত দাওয়া বা আদর্শিক দাওয়া এবং কাজের মাধ্যমে দাওয়া, দুটোই আসলে একটা জায়গায় এক। সেটা হলো এই দুটাই সামষ্টিক কাজ, কালেকটিভ কাজ, এটা কোনো একজনের কাজ না। ঠিক আছে, আপনি যদি চিন্তার দাওয়াতের কথাটা বলেন যে আপনি সমাজের প্রধান প্রশ্নে পরিণত করবেন ইসলাম এবং শরিয়ার বিষয়টা, এটা তো একজনের কাজ না, এটা একটা সামষ্টিক কাজ, কালেকটিভিটি, এটা একটা কালেকটিভিটির কাজ। সাংস্কৃতিক যুদ্ধ, এগেন সামষ্টিকতার প্রশ্ন চলে আসতেছে। হেজেমনি ভাঙা, সামষ্টিকতার প্রশ্ন চলে আসতেছে। শরিয়ার পিপাসা, সামষ্টিকতার, এভাবে প্রত্যেকটা জিনিসের সাথে আসলে আপনার সামষ্টিক কথার একটা ব্যাপার আছে, আপনি একা এটা করতে পারবেন না, এগুলো কালেকটিভ প্রজেক্ট। পাশাপাশি যেই কাজটাকে আমরা মনে করতেছি আদর্শিক, দেখবেন যে ওইখানে আসলে কাজের কিছু ব্যাপার আছে। আবার যেই কাজটাকে আমরা মনে করতেছি আসলে হয়তো বা এটা কাজের, ওইখানে আপনি দেখবেন আদর্শিক কিছু ব্যাপার আছে, অর্থাৎ এগুলা মিশে আছে। এই কাজগুলা কিছু আছে আদর্শিক, কিছু আছে কাজ, এবং আলটিমেটলি পুরা জিনিসটা আসলে একটা কালেকটিভ প্রজেক্ট, একটা কালেকটিভ এন্ডেভার। এটা আপনার সামষ্টিক ভাবে করতে হবে, আপনি একজন মেনে এটা করতে, মানে একজন নেমে এই কাজটা করতে পারবেন না। আচ্ছা, তো এই সামষ্টিকতার জায়গাতেই আসলে অ্যাক্টিভিজমের কথাটা আসতেছে। কারণ বর্তমানে আমরা কি অবস্থায় আছি, বর্তমানে আমরা আছি বিচ্ছিন্ন। গত দিন আমরা একটা আলোচনা করছিলাম যে বর্তমানে কোনো মুসলিম যদি তার ইসলামী চেতনার জায়গা থেকে বা ইসলামী বিশ্বাসের জায়গা থেকে সমাজে তার কোনো একটা কথা বলতে চায়, যে আমাদের সমাজে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমি পছন্দ করতেছি না, আমি মনে করছি এটা সমাজের জন্য খারাপ, এই কথাটা সে যদি বলতে চায়, অথবা সে যদি বলতে চায় আমাদের সমাজে আমি চাই এই জিনিসটা চালু হোক, আমাদের সমাজে আমি চাই এই কাজটা এভাবে হোক, আমি মনে করি এটা সবার উপকার হবে, এবং এই জিনিসটা আমাদের জন্য কল্যাণময় হবে, এই কথাটা সে বলতে পারবে না। যদি কারো ইচ্ছা হয় যে সে বলতে চায় যে এই জিনিসটা চালু হয়েছে, এটা বন্ধ হোক, এটা দিনের সাথে সাংঘর্ষিক,
এই প্রত্যেকটা জিনিস সে যদি বলতে চায় কোনো মানুষ ইসলামী চেতনার জায়গা থেকে, তার জন্য অপশন সীমিত। একটা অপশন হলো সে হয় এতে যাবে, আহ, যারা গণতান্ত্রিক রাজনীতি করে বিভিন্ন দল, তাদের কাছে যেতে হবে। অথবা বিকল্প হলো যে কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে যেতে হবে। কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু সবাই আবার যেতে পারতেছে না। আপনি রাজনীতি করতে চান না এমন হতে পারে, রাইট? আপনি ওই আদর্শিকভাবে ওই রাজনীতিকে সমর্থন করেন না, আপনি সেখানে যেতে পারতেছেন না। আবার আপনি কওমি মাদ্রাসার মানুষ না, আপনি কওমি মাদ্রাসা ওখানে যেতে পারতেছেন না। আবার এমন হইতে পারে যে আপনারা সবাই যেতেও পারলেন, কিন্তু তাদের তো সীমাবদ্ধতা আছে। যারা রাজনীতি করতেছে তাদের ওই রাজনৈতিক বা গণতান্ত্রিক রাজনীতি যারা করতেছে তাদের সেই রাজনীতির নানা চক্কর বক্কর আছে, রাইট? সেখানে তাদের মনে করেন নানা তাদেরকে হয়রানি করা হয় বা এটা করা হয় বা সেটা করা হয়, তারা নিজেরাই এটা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, বা এগুলো তাদের অলরেডি তাদের অনেক কাজের দিকে আহ মনোযোগ দিতে হয় বা তাদের ফোকাসটা সেখানে দিতে হয়। তো সে চাইলেও হয়তো বা আপনাকে পুরোপুরি অ্যাকোমোডেট করতে পারবে না, সে চাইলেও প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করতে পারবে না। একইভাবে কমি মাদ্রাসার ক্ষেত্রেও আমরা গতদিনটা আলোচনা করছিলাম যে কমি মাদ্রাসা কেন্দ্রিক যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদেরও তো সামর্থ্য সীমিত। প্রত্যেকটা বিষয়ে তো তারা আসলে কথা বলতে পারতেছেন না, প্রত্যেকটা বিষয়ে তারা কাজ আঞ্জাম দিতে পারতেছেন না, রাইট? এখন এইটার বাইরে গিয়ে আপনি যদি বলেন যে আমি কিছু বলতে চাই বা কিছু করতে চাই, আপনি এটা পারবেন না, আপনি বিচ্ছিন্ন ভাবে এটা পারবেন না। সো অ্যাক্টিভিজমের মাধ্যমে, অ্যাক্টিভিজম এখানে কোন জায়গায়, মানে এখানে তাহলে অ্যাক্টিভিজমের প্রাসঙ্গিকতাটা কি? অ্যাক্টিভিজমের মাধ্যমে আপনি কয়েকটা জিনিস করতে পারবেন। সেটা হলো যে আপনি বিচ্ছিন্নতা থেকে সমষ্টিতে পরিণত হতে পারবেন। আপনারা যে আলাদা 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 ছিলেন, এই জায়গা থেকে আপনার একটা কালেকটিভ, একটা সামষ্টিকতার মধ্যে আসতে পারতেছেন। আচ্ছা, আপনি সমাজে সক্রিয় উপস্থিতি থাকতেছে, এবং ওটা ইসলামী আদর্শের জায়গা থেকে। আপনি সীমিত পরিসরে আমর বিল মারুফ নাহিল মুনকার করতে পারতেছেন। আপনি ইসলামী পরিচয়কে মজবুত করতে পারতেছেন। এবং আপনি এটা নিয়ে সমাজের সামনে হাজির হচ্ছেন, আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতেছেন না। আপনি মাথা নিচু করে পথে হাঁটতেছেন না, বরং আপনি পথে গিয়ে আপনার কথাগুলো বলতেছেন। এটার মানে এটা না যে সবাই গ্রহণ করে নিবে, কিন্তু এটা একটা প্রভাব আছে সমাজে গিয়ে বলার। এবং আপনি মূল সমাজের সাথে এঙ্গেজ করতেছেন, যেটা আমরা গতদিন বলছিলাম যে আপনার এঙ্গেজমেন্ট এমন না যে আমার আলোচনা হলো ইদার আমার দলকে নিয়ে বা আমি যে ইসলামী গোষ্ঠীর সাথে যুক্ত তাদেরকে নিয়ে, অথবা আমার বিরোধী ইসলামী গোষ্ঠীদের নিয়ে। না, এমন না। যারা অলরেডি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তাদেরকে নিয়ে না, যারা তাবলিগ জামাত করছে তাদেরকে নিয়ে না, যারা কওমি মাদ্রাসাতে পড়ছে তাদেরকে নিয়ে না, রাইট? যে ভাইটা আলহামদুলিল্লাহ দিন ইসলাম ভালো মতো মানতেছে, বুঝতেছে, আপনার সাথে চিন্তা ভাবনা তার 80-70% মিলে, তারা আপনার মূল টার্গেট অডিয়েন্স না। আপনার কাজ হলো মূল সমাজের সাথে এঙ্গেজ করা। যারা একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে আছে, তারা সেকুলারিজমও মানে, তারা ইসলামও মানে, তারা কোনোটাই পুরোপুরি মানে না, এই টাইপের অবস্থায় যারা আছে, রাইট? আচ্ছা, তো তাদের সাথে আপনার এঙ্গেজ করতে হবে আপনার আদর্শের জায়গা থেকে। এবং এইভাবে কাজ করার মাধ্যমে, ওই যে কথাগুলো আমরা বলছিলাম, এই সব কিছু করার মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনার দাঁড়ানোর একটা সক্ষমতা, দাঁড়ানোর একটা জায়গা আপনি হয়তোবা তৈরি করতে সমর্থ হবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এভাবে আপনি আপনার কওমের জন্য, আপনার জমিনের জন্য আহ, একটা ইতিবাচক পরিবর্তন, একটা না বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ইনশাল্লাহ আনতে পারবেন। এইটা হলো অ্যাক্টিভিজম কোথায় ফিট করে সামাজিক শক্তির সাথে। দেখেন, আমি রিক্যাপ করি। আমরা বলতেছিলাম আমরা কি চাই বা আমরা কোন সমস্যার সমাধান করতে চাই। তখন আমরা বললাম যে আমাদের বর্তমান বাংলাদেশে বা বর্তমান বাস্তবতায় ইসলাম বিদ্বেষ, সেকুলারাইজেশন, এটার ফলে মুসলিমের দিন এবং আত্মপরিচয় হুমকির মুখোমুখি। এখন করণীয় কি? তখন আমরা বললাম যে করণীয় হলো যে সামাজিক শক্তি অর্জন করা। কিভাবে? দাওয়া এবং অ্যাক্টিভিজমের মাধ্যমে। তখন আমরা বললাম সামাজিক শক্তি কি। সামাজিক শক্তির ক্ষেত্রে আমরা বললাম যে নিজের পরিস্থিতি এবং নিজের প্রেক্ষাপটকে, পারিপার্শ্বিকতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সক্ষমতা, যেটা আমার নাই। আচ্ছা, এই সামাজিক শক্তির ক্ষেত্রে তাহলে অ্যাক্টিভিজম কোথায় আসে এখানে? সামাজিক শক্তি অর্জন করতে হবে ভালো, তখন আমরা জিজ্ঞেস করলাম যে আসলে কি এটা দরকার কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, আসলেই দরকার। আপনি বেসিক্যালি একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন। এরপর প্রশ্ন হলো যে তাহলে আপনি এটা এখন অর্জন করবেন, সরি, সামাজিক শক্তির সাথে অ্যাক্টিভিজমের সম্পর্কটা কি? বুঝছি সামাজিক শক্তি অর্জন করতে হবে, কিন্তু আমি অ্যাক্টিভিজম করে এটা কিভাবে অর্জন করব? আমি রাস্তায় লিফলেট দিয়ে আমি কিভাবে সামাজিক শক্তি অর্জন করব? আমি মানুষকে পানি খাওয়াই কিভাবে সামাজিক শক্তি অর্জন করব? তখন আমরা বললাম যে দেখেন, সামাজিক শক্তি, সামাজিকভাবে শক্তিশালী অর্জন হবার বিভিন্ন কম্পোনেন্ট আছে, যার মধ্যে কিছু হলো চিন্তাগত বা ফিকিরি, এবং কিছু হলো কাজ বা আমলি। এখন আপনি কাজটা কেমনে করবেন? একা করবেন? না, আপনার সামষ্টিক ভাবে করতে হবে। আপনি ফিকিরি যে ব্যাপারটা আছে, দাওয়াটা আছে, সেটা কি একা করবেন? না, ওইটাও আপনার করতে হবে সামষ্টিক ভাবে। তো এই সামষ্টিকতা আপনি কিভাবে পাবেন? এই সামষ্টিকতার ক্ষেত্রে আমরা বলতেছি যে এই সামষ্টিকতাটা আসতেছে অ্যাক্টিভিজমের মাধ্যমে, ঠিক আছে? এবং পাশাপাশি আরো বিভিন্ন ভাবে এটা কিভাবে সমাজে ভূমিকা রাখবে সেটা আমরা বললাম। এখন আপনি চিন্তা করেন, আমি আপনাকে একটা সিনারিও বলি। যে মনে করেন এই যে আমরা অ্যাক্টিভিজমের কথা বলতেছি, এটা বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গেল।
ঠিক আছে? বিভিন্ন জায়গায় মানুষ কাজকর্ম করতেছে, দেশব্যাপী অনেক মানুষ ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজম করতেছে। বিভাগে বিভাগে হচ্ছে, জেলায় জেলায় হচ্ছে, মনে করেন উপজেলাতেও হইতেছে। প্রত্যেক জেলায়, বাংলাদেশের মনে হয় 64 জেলা আছে, মনে করেন 64 জেলায় এইসব কাজকর্ম হচ্ছে, আরো বেশি হচ্ছে, এক জেলাতেই অনেকে অনেকে করতেছে। রাইট? আচ্ছা। মানে বিভাগগুলোতে ভালো ভালো মানে শক্তিশালী বেশ কিছু ভালো এরকম সংগঠন, মানে এই যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যারা মনে করেন এই কাজগুলো সুন্দরভাবে করতেছে, গুছায় করতেছে। আচ্ছা। এবং পাশাপাশি ওই প্রচারণাটাও আছে, মানুষের কাছে কাজগুলো পৌঁছাচ্ছে, মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে। আপনি বৃদ্ধাশ্রম নিয়ে একটা কাজ করবেন পুরো বাংলাদেশে, যে মানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না, এই মেসেজটা নিয়ে আপনি কাজ করবেন, বাংলাদেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করবে না? অবশ্যই করবে। যারা অন্য ধর্মের দেখবে তারাও অ্যাপ্রিসিয়েট করতেছে। এবং যারা অ্যাক্টিভিস্ট আছে তারা সমাজের মধ্যে নিজেদেরকে এমবেড করছে, গেঁথে নিয়েছে। এটার মানে কি? মানে হলো তারা সমাজে অপরিচিত না, সমাজের মানুষ তাকে চিনে, আপনার এলাকার মানুষ আপনাকে চিনে, যে হ্যাঁ ওই ছেলেটা ভালো ছেলে, ভালো কাজ করে। ঠিক আছে? যে আপনাকে আদর্শিকভাবে পছন্দ করে না সেও যেন বলতে বাধ্য হয় যে না, আমার ওদের সাথে আমি একমত না, কিন্তু ওরা কিছু ভালো কাজ করে, এমন কাজ আপনি যখন করতেছেন, তখন কিন্তু সমাজ আপনাকে ওই জায়গা থেকে স্বীকৃতি দিচ্ছে, এবং সমাজ বলছে যে হ্যাঁ এই জিনিসটা তো আসলে ভালো। যদি এমন একটা ব্যাপার হয়, এটা একটা সিনারিও বললাম, এটা তো নাই বা বর্তমানে এই অবস্থা আছে নাই, যদি এই অবস্থা হয়, তখন আমরা যে দুর্বলতাগুলোর কথা বলতেছিলাম সেগুলো কিছুটা হইলেও কমে আসে কিনা? আমরা বর্তমানে আছি এইখানে ভাই, বা আরো খারাপ, আমরা নিচে আছি, এইটুকুও নাই বলা যায়। এত কিছুতে আমরা হয়তোবা এতটুকু পর্যন্ত আসতে পারবো কিনা, এতটুকু আসলেও এটা একটা গেইন কিনা, এটা একটা অর্জন কিনা বলেন, বর্তমানের চেয়ে ভালো কিনা বলেন। তো এটা হলো কেন সামাজিক শক্তির মধ্যে অ্যাক্টিভিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা যাব যে আপনাদের আসলে কি করার আছে, যারা আপনারা অ্যাক্টিভিজম করতেছেন, এটা স্পেসিফিক্যালি আপনার জন্য। এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম এটা হলো আপনাদের চিন্তাটা ক্লিয়ার করার জন্য, যে আমার সামনে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা আমি এইভাবে সমাধান করার চেষ্টা করতেছি, এবং এইটার কেন আমি এইভাবে করার চেষ্টা করতেছি, এইগুলো হলো আমার যুক্তি, বাস্তবতার আলোকে, শরীয়তের আলোকে, আহ এবং সামগ্রিক যে পারিপার্শ্বিকতা, যে প্রেক্ষাপট, এটার আলোকে এটা হলো আমার চিন্তা, এইভাবে এইভাবে কাজটা হইতে পারে। রাইট? ইনশাআল্লাহ তাআলা। এইটা ছিল এতক্ষণের আলোচনা। এইবার যেটা সেটা হলো আপনারা কি করবেন, আপনারা যারা অ্যাক্টিভিজম করতেছেন বা এই মুহূর্তে যারা অ্যাক্টিভিজম নিয়ে কাজ করতে চান তাদের আসলে কি করণীয়। প্রথম যে আপনাদের করণীয় সেটা হলো যে অ্যাক্টিভিজমকে জনপ্রিয় করা। কিভাবে জনপ্রিয় করা? একটা হলো মানুষকে অ্যাক্টিভিজমের দিকে আহ্বান করা, দাওয়া, এটার দিকে মানুষকে ডাকা। এটা দুই ভাবে হবে। একটা হলো মানুষকে বোঝানোর মাধ্যমে, মানুষকে বলে কনভিন্স করবেন আপনি, যে দেখো এইটা এটা কাজ, এটার মানে এইটা, এই যেমন আমি আপনাদের বললাম, আপনারা এইভাবে মানুষকে বলবেন। এটা হলো একটা। আরেকটা হলো আপনি আপনার কাজের মাধ্যমে তাকে দাওয়া দিবেন, যে আপনি কিছু কাজ করতেছেন, এবং সে দেখতেছে বারবার আপনাকে, আপনি কাজগুলো করতেছেন, এবং সে দেখতেছে যে কাজগুলো ভালো, এবং সে দেখতেছে যে আপনারা মানুষগুলো ভালো। কারণ সমাজের অন্য মানুষকে তো সে দেখতেছে, সে তো যাচাই করতে পারতেছে, সে বুঝছে যে এই মানুষগুলো ভালো, তখন সে আপনার দিকে আকৃষ্ট হবে। তো এইভাবে আপনার এটাকে জনপ্রিয় করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা আপনাদের করতে হবে সেটা হলো ইউনিট ম্যানেজমেন্ট। ইউনিট ম্যানেজমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি আপনারা যারা মাজমুয়া আছেন এক একটা, রাইট, আপনারা একটা তো কিছু মানুষ একসাথে হয়ে কাজ করতেছেন, রাইট, এটি হলো একটা মাজমুয়া, এগুলোকে আমি ইউনিট বলতেছি। এটা এমন হইতে পারে আপনারা এলাকা ভিত্তিক, অথবা এমন হতে পারে যেটা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, যেটাই হোক, এগুলো এক একটা ইউনিট। এই ইউনিটের ভেতরে বিভিন্ন ম্যানেজমেন্ট আপনার করতে হবে। ঠিক আছে? কেন করতে হবে? যাতে করে এই প্রত্যেকটা ইউনিট স্বতন্ত্র এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। ঠিক আছে? স্বাধীনভাবে কি কি কাজ করতে হবে? মনে করেন আপনাদের ফান্ডস লাগবে, আপনারা কাজ করতে গেলে আপনারা যেন ফান্ডস কালেকশন করতে পারেন। আপনাদের এলাকাতে অনেক ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এগুলো যেন আপনারা করতে পারেন। প্রশাসনিক বিভিন্ন জিনিস আপনাদের হ্যান্ডেল করতে হবে, এই যোগ্যতাটা অর্জন করা। আইনি কিছু বিষয় আপনাদের ক্লিয়ার থাকতে হবে। এবং অনেক বিষয়ে আপনারা হয়তো বা ক্লিয়ারেন্স লাগবে বা অনুমতি নিতে হবে বা whatever, এরকম অনেক কিছু থাকতে পারে। এই প্রত্যেকটা দিক যেন আপনারা নিজেরা সামলাইতে পারেন, এই ম্যাচুরিটিটা, এই দক্ষতাটা, এই সক্ষমতাটা অর্জন করতে হবে। ঠিক আছে? এটা হলো আরেকটা জিনিস। আচ্ছা, তারপর হলো যে অ্যাক্টিভিজমের ব্যাপারে শেখা। আম, একটা মিনিট ভাই। হ্যাঁ, অ্যাক্টিভিজমের ব্যাপারে শেখা, যে অ্যাক্টিভিজম জিনিসটা আসলে কিভাবে করতে হয়, এটা নিয়ে আমি গতদিন বলছিলাম যে আমরা কিন্তু অ্যাক্টিভিজম আমাদের দেশে মোটামুটি বেশ অপরিচিত একটা বিষয়। আমরা অ্যাক্টিভিজম বলতে এখনো বুঝি যে বন্যার্তদের ত্রাণ দেওয়া, বা শীতকালে মানুষকে কাপড় দেওয়া, বা নতুন হয়তো বা অ্যাড হয়েছে যে লিফলেট দেওয়া। বাট অ্যাক্টিভিজম কিন্তু এর চেয়ে আরো অনেক বেশি কিছু, আরো বিস্তৃত কিছু, এবং এখানে আরো অনেক ধরনের কাজ আছে, আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজকর্ম আছে। ঠিক আছে?
বাট ওই জিনিসগুলো আপনার শিখতে হবে, জানতে হবে, স্কিল অর্জন করতে হবে। কিভাবে? বই পড়ে পড়ে না, এটা আমরা গতদিন আলোচনা করছিলাম, প্র্যাকটিসের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে, করতে করতে শিখতে হবে। আচ্ছা, এটা আপনাদের করতে হবে, জানতে হবে। তারপর হলো, ওই যে আমরা বলছিলাম যে আপনারা মানুষকে কাজের মাধ্যমে আকর্ষণ করবেন, তা আপনি কাজ যদি ভালো না হয় সে তো আকৃষ্ট হবে না। তো কাজটা আপনি ভালো করবেন কিভাবে? আপনি আপনার কাজকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। তো এটা একটা বড় বিষয় যে আপনারা অন্যদেরকে শিখাবেন পরবর্তীতে যারা আসবে। ঠিক আছে। সো এবং এখানে আসলে অনেক বড় একটা পুরস্কারের ব্যাপার আছে, যদি কেউ কোনো ভালো আমল চালু করে বা যদি কেউ কোনো একটা কাজ শুরু করে, ভালো কাজ শুরু করে এবং অন্যরা সেটাতে তাকে অনুসরণ করে, তার কিন্তু আমলে জারিয়া হয়ে যায়, সেটা সে অনেক আজর পায় সেখান থেকে। তো এটা একটা ব্যাপারটা আছে। আচ্ছা, পাশাপাশি যেটা আছে আরেকটা জিনিস আপনার করতে হবে, যেটা হলো ধারাবাহিক ক্যাম্পেইন। এটা খুব ইম্পর্টেন্ট। যে আমি এটা আবার, এটাও গতদিন আমরা আলোচনা করছিলাম যে ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের ওটা হলো ছাড়া ছাড়া, বছরে 3 বার, মাঝখানে 5 মাস, 6 মাস, 4 মাস গ্যাপ, এভাবে না, ধারাবাহিক। আমাদের দেশে একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ। এটা মানে কি? এটা একটা বাগধারা। এই বাগধারার অর্থ হলো উৎসবের আধিক্য। ঠিক আছে, উৎসবের আধিক্য। যে আমাদের দেশে ক্রমাগত কোনো না কোনো উৎসব লেগে আছে, এইটা বোঝায় আর কি। তো অ্যাক্টিভিস্টদের ক্যাম্পেইন ওরকম হইতে হবে, এটা ক্রমাগত লেগে আছে, প্রতি মাসে অ্যাটলিস্ট একটা এরকম থাকতে হবে। ঠিক আছে। যে মাসে কোনো কিছু নাই, কোনো কাজ খুঁজে বাইর করতে পারছেন না, ওই মাসে বনভোজনে যাবেন। ঠিক আছে না? যে মাসে কিছু বাইর করতে পারছেন না, ওই মাসে একটা ব্যাডমিন্টন খেলার আয়োজন করবেন। মানে কথার কথা। কিন্তু আপনার কাজ থাকতে হবে। কেন কাজ কন্টিনিউস থাকতে হবে? এক, যাতে করে আপনি সক্রিয় থাকেন, আপনার কাজ সক্রিয় থাকে, নইলে আপনি মানে মানে ঢিলা হয়ে যাবেন এবং একসময় দেখবেন যে আপনারা নাই, ঝরে যাচ্ছে মানুষ। আপনার সাথে যারা কাজ করতেছে এদেরকে সক্রিয় রাখা এবং সমাজের সাথে যে এঙ্গেজমেন্ট এটা চালু রাখা। আপনি হঠাৎ হঠাৎ এসে কিছু মানে পানি দিয়ে যাচ্ছেন বা হঠাৎ এসে কিছু লিফলেট ধরা দিয়ে যাচ্ছেন, এটা তো মানুষ বুঝবে না। ওই যে আমরা বলছিলাম আপনার সমাজে নিজেকে গেঁথে নিতে হবে, সেটা আপনি এভাবেই অর্জন করতে পারবেন যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন এবং ভ্যালু ক্রিয়েট করতেছেন সেটা সমাজে। মানুষ যখন এটা দেখতেছে তখন এটা হবে। তো আপনার কন্টিনিউয়াস কাজ করতে হবে, যখন কাজ করতে পারছেন না সবাই মিলে বনভোজন করেন, সমস্যা নেই। ঠিক আছে, বাট আপনার কন্টিনিউয়াস ওই 12 মাসে 13 পার্বণের মতো কন্টিনিউয়াস ক্যাম্পেইন চলতে হবে, এটা হলো আরেকটা বিষয়। আরেকটা যেটা কাজ আপনাদের করতে হবে সেটা হলো আপনাদের নিজেদের তারবিয়া করতে হবে এবং আপনাদের নিজেদের উন্নয়ন করতে হবে বা ডেভেলপমেন্ট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। নইলে আপনার কিন্তু কাজের কোয়ালিটি বাড়বে না। So আপনার নিজেদের ডেভেলপমেন্ট লাগবে। ফাইনালি যেটা আপনার লাগবে এটা হলো সম্প্রসারণ। যে আপনারা কাজ করতেছেন, এখন 3 জন কাজ করতেছেন, এটা যেন 5 জন হয়। 6 মাস পর এটা যেন 5 জন হয় অ্যাটলিস্ট, 1 বছর পর এটা যেন 7 জন হয় অ্যাটলিস্ট, কথার কথা, রাইট? এরকম একটা জিনিস হতে হবে, নইলে কিন্তু কাজটা টিকবে না। একটা কাজ তো আপনার ছড়াই দিতে হবে। সো এটা হলো, এবং এটা আসলে এটার সাথে আহ এই যে রিলেটেড, যে জনপ্রিয় করা। কাজের যদি সম্প্রসারণ না হয় তাহলে কাজ তো আসলে জনপ্রিয় হবে না। সো এগুলো হলো পার্টিকুলার কাজ। এখন এটা আসলে আমরা একটু অন্যভাবে দেখি, যে এক একটা মাজমুয়া বা এক একটা ইউনিট বা আপনারা যারা অ্যাক্টিভিজম করতেছেন যেটাই বলেন, এটা আপনাদের আসলে কাজগুলা কি কি রকমের। এখানে আমি 4 ভাগে ভাগ করছি, আপনারা চাইলে আরো বেশি ভাগ করতে পারেন, বাট এটা জাস্ট বোঝানোর জন্য। একটা কাজ হলো আপনাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট লাগবে। আপনাদের নিজেদের ভেতরে কিছু ম্যানেজমেন্ট লাগবে। কিরকম ম্যানেজমেন্ট? যে আপনারা যারা নিজেদের মেম্বারদের মধ্যে আপনাদের একটা ম্যানেজমেন্ট লাগবে, আপনারা কিভাবে কাজ করবেন, আপনারা কিভাবে আলোচনা করবেন, আপনারা কিভাবে ডিসিশন নেবেন, নানা বিষয় আছে না? এই সবগুলো হলো আপনার ইন্টারনাল ম্যানেজমেন্টের একটা বিষয়। এরপর দেখেন আপনাদের উইকলি কিছু কাজ থাকতে হবে। মাসে আপনাদের 2 দিন দেখা হচ্ছে, এভাবে হয়তো হবে না ভাই। আপনাদের রেগুলার দেখা হইতে হবে, কথা হইতে হবে, আলোচনা করতে হবে, তারপরেই না আপনাদের চিন্তা ভাবনা এক জায়গায় আসবে, তারপরেই না আপনাদের আহ কাজের নতুন নতুন আইডিয়া আসবে, তারপরে না আপনাদের মরাল যেটা বা মোটিভেশন যেটা সেটা থাকবে। তাই না? এখন দেখা হচ্ছে মনে করেন মাসে 2 বার, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। সো আপনার উইকলি কিছু জিনিস থাকতে হবে অ্যাটলিস্ট। মনে করেন একসাথে জুমা পড়া, সম্ভব হলে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ওয়াক্ত সালাত নিজেরা একসাথে পড়া, মানে মসজিদে অবশ্যই, বাট সারা একই মসজিদে সবাই পড়লেন কথার কথা। এরকম কিছু অ্যাটলিস্ট থাকা উচিত, রাইট? উইকলি। আরো অনেক কিছু থাকা উচিত, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি মিনিমাম কিছু জিনিস আপনার তো করতে হবে। দেন অবভিয়াসলি আপনাদের মান্থলি কিছু কাজকর্ম থাকতে হবে, রাইট? আপনাদের নিজেদের হালাকা থাকতে হবে। আপনাদের এবং একটা প্ল্যান করা, আপনারা যেখানে কাজকর্ম করতেছেন আপনার একটা প্ল্যান করা, যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, যে আগামী 3 মাসে এই কাজগুলো করতে চাই। 3 মাস শেষ হওয়ার পর ওটা বসা আবার, যে কাজগুলো কি ঠিক মতো করছিলাম, কোনটা মিস গেছে, কোনটা করব। 6 মাসের একটা প্ল্যান করা, 1 বছরের একটা প্ল্যান করা, এটা করা। জাস্ট র্যান্ডম আজকে এটা মনে হচ্ছে এভাবে করি, এভাবে না। জাস্ট ডেলিবারেটলি প্ল্যানিং করা। পাশাপাশি আপনাদের ফান্ডস লাগবে, আপনারা একটা কাজ করবেন, ফান্ডস, টাকা লাগবে না? টাকা আসবে কোত্থেকে? সবসময় কি ফেসবুকে পোস্ট দিয়ে টাকা নিবেন? না।
কারণ কাজটা যত, আমরা তো চাই কাজটা বড় হোক, রাইট? তো কাজ বড় হলে সবাই তো ফেসবুকে টাকা দিবে না, তো আপনাদের ফান্ডস এর কথা চিন্তা করতে হবে, এটা আপনারা কিভাবে করবেন এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, সো এটা গেল ইন্টারনাল ম্যানেজমেন্ট। এরপরে আছে আপনার এক্সটার্নাল ম্যানেজমেন্ট বা বাহ্যিক ম্যানেজমেন্ট। এটার মানে কি? এটা মানে প্রথম হলো পরিবার, আপনি কাজকর্ম করতেছেন, আপনার ফ্যামিলি আপনাকে জিজ্ঞেস করবে। সো ফ্যামিলির কাছে স্বচ্ছ থাকা, যে আমি এই কাজ করতেছি, এই কারণে, এই জন্য এই কাজগুলো ভালো, আমি এই জন্য মনে করি এটার মাধ্যমে আমার সমাজের এই লাভ হবে, আর এটা আমিও নেক আমল মনে করতেছি এই কারণে, রাইট? আপনার স্পষ্ট থাকা, আপনি কি করতেছেন, কেন করতেছেন, লুকোচুরির কিছু নাই, রাইট? আচ্ছা, আপনি যেখানে কাজ করতেছেন এলাকার মুরব্বী আছে, তাদের সাথে আপনার একটা সম্পর্ক থাকতে হবে, অ্যাটলিস্ট তারা আপনাকে চিনতে হবে, জানতে হবে, রাইট? ওই যে আমি বলছিলাম আপনার এমবেড হইতে হবে সমাজে। এলাকার মুরব্বী, এটা ইউনিভার্সিটি হলে টিচাররা হবে, স্টাফরা হবে, এলাকার আলেমরা খুব ইম্পর্টেন্ট, আলেমদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, আলেমদের থেকে বিচ্যুত হলে হবে না, রাইট? আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে আপনার, এটা একটা বিষয়। বিভিন্ন ইসলামী দল থাকতে পারে আপনার এলাকায়, তাদেরকে ম্যানেজ করতে হবে, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে, এটা একটা বিষয় থাকবে। আহ প্রশাসন, যেটা আমরা অলরেডি আগে বলছি। আহ তারপর মনে করেন আপনার একটা কাজ করছেন, আপনি চান এটা একটা প্রচারণা হোক, একটা সুন্দর কাজ করছেন মনে করেন, তা আপনার এলাকায় প্রচারণা আপনি কেমনে করবেন? আপনাদের এলাকায় হয়তো বা কোনো মিডিয়া আছে, আপনাদের ওরকম কোনো মিডিয়া ইউজ করা, যাতে করে আপনারা মনে করেন, মিডিয়া বলতে বোঝাচ্ছি ধরেন ইউটিউব চ্যানেল, বা মনে করেন নিউজ ইউটিউব চ্যানেল বলছি আর কি, বা ইভেন মনে করেন পত্রিকা হইতে পারে, এলাকা ভিত্তিক পত্রিকা এটসেট্রা, যেটাই হোক আপনারা এটা প্রচার করবেন, আপনার কিছু প্রচারণা লাগবে। পাশাপাশি আইনি কোনো ইস্যু হলে সেটা যেন আপনারা সলভ করতে পারেন। এই প্রত্যেকটা ক্যাপাসিটি আপনার অর্জন করতে হবে। আমি বলছি না যে এই ক্যাপাসিটি আপনার এখন লাগবে, এগুলো আপনাদের এখন নাই, স্বাভাবিক, এটা আমি এখন শুরু করলে আমারও নাই, এটা সমস্যা না, আপনার অর্জন করতে হবে, এটা হলো কথা। মাথায় রাখেন আপনি যে আমার এই জিনিসপত্রগুলো অর্জন করতে হবে। তো এটা হলো দুটা জিনিস, ইন্টারনাল ম্যানেজমেন্ট, এক্সটার্নাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এরপর দেখেন কর্মসূচি বা ক্যাম্পেইন, যেটা আমরা বলতেছিলাম যে আপনার কন্টিনিউয়াস ক্যাম্পেইন থাকতে হবে প্রতি মাসে অ্যাটলিস্ট একটা। তো এটার জন্য আপনার কিন্তু প্রথমে একটা উদ্যোগ নিতে হবে, যে ঠিক আছে আমরা করি। আয়োজন করতে হবে, যেটা আসলে সবচেয়ে কঠিন কাজ, একটা জিনিস আয়োজন করা আসলে সবচেয়ে কঠিন, রাইট? মনে করেন অনুষ্ঠান হয় বা একটা কাজ হয় একদিন বা 2 দিন, কিন্তু ওর পিছিয়ে যে আয়োজন এটা কিন্তু অনেক লম্বা। তারপর মনে করেন কাজ করার পরে আপনার প্রচারণা করা, এটা একটা বিষয় আছে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এটা হলো কাজ শেষে মূল্যায়ন করা। কাজ করলাম, খুব ভালো হয়েছে বন্ধু, খুব ভালো লাগছে, চল একটু খাই, ব্যাপারটা এরকম না, মানে খান, কোনো সমস্যা নাই, কিন্তু কাজ শেষে মূল্যায়ন করবেন যে কাজটা করছি, কাজটার মধ্যে ভুলগুলা কি কি ছিল, কোন কোন জিনিসগুলো আরেকটু বেটার করা যাইতো, ভুলটা কেন হয়েছিল, পরের বার যদি আমি করি বা এখন যদি আমি আবার করার চান্স পাইতাম, কোন জিনিসটা আমি অন্যভাবে করতাম, এই জিনিসটা আপনার চিন্তা করতে হবে। এবং এটা কিভাবে হবে? এটা হবে আত্মসমালোচনার মাধ্যমে, যে আমার ভুলগুলো আমার নিজেরই বের করতে হবে, বা আমাদের ভুলগুলো আমাদের নিজেদের বের করতে হবে, এবং তারপর সংশোধন করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আমার ভুল নিয়ে কথা বলবো না, বা আমার কোনো ভুল নাই, তাহলে তো আপনার জীবনেও সংশোধন হবে না, এবং আপনার সংশোধন না হলে আপনার জীবনেও উন্নতি হবে না। আমাদের উদ্দেশ্যটাই হলো যে আপনার উন্নয়ন এবং বিকাশ। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। পাশাপাশি আপনাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু বিষয় লাগবে। প্রথম বিষয় হলো যে আকীদা স্পষ্ট হওয়া, আপনার আকীদা স্পষ্ট হইতে হবে, মুজমাল যে আকীদা সেটা অবশ্যই, এবং সমসাময়িক যে ফিতনাগুলো, এগুলোর ব্যাপারে আপনার আকীদা স্পষ্ট হইতে হবে। আকীদা ছাড়া যদি আপনি কাজ করতে নামেন, আপনি বিচ্যুত হবেন। দুনিয়াতে যেই আকীদা ছাড়া বয়ান করতে গেছে, যেই আকীদা ছাড়া কাজ করতে গেছে, যে আকীদা ছাড়া ময়দানে গেছে, সে গ্যাঞ্জাম করছে, বা আকীদার বিচ্যুতি নিয়ে গেছে, সে গ্যাঞ্জাম করছে, সে ক্ষতি করছে। তো আকীদাটা আপনার স্পষ্ট থাকতে হবে। পাশাপাশি আপনার ঈমান এবং আমলের অবস্থা ভালো হতে হবে। দিনের কাজ করবেন, আপনার ঈমানের অবস্থা ভালো না, আপনার আমলের অবস্থা ভালো না, এটা হলে তো হবে না, রাইট? আপনি তো কমিউনিস্ট না। কমিউনিস্টদের ক্ষেত্রে দেখবেন যে তাদের পার্সোনাল লাইফে দেখবেন যে কেউ মদ খাইতেছে বা জিনা করে বেড়াচ্ছে বা এটা করছে বা সেটা করতেছে, এটা তাদের জন্য কোনো সমস্যা না। কারণ ব্যক্তিগত জীবনে আমি সে যাই করুক, তার মূল যে আদর্শ, সেই আদর্শের জায়গায় সে ঠিক থাকলে হইলো। তাদের আদর্শে ব্যক্তিগত জীবনে তেমন কিছু মানতে হয় না, এত কিছু মানতে হয় না। কিন্তু দিনের জায়গা থেকে এটা তো হবে না যে আপনি দিন পালনের ক্ষেত্রে আপনি ঢিলা, কিন্তু আপনি আবার খুব অ্যাক্টিভিজম করছেন, এটা হলে তো হবে না। আপনার ইমান এবং আমলের ক্ষেত্রে ওইটা হলো ভিত্তি, যেটা আপনাকে নিয়ে যাবে। এবং সাফল্য তো আমরা মনে করি যে সাফল্য তো কোত্থেকে আসতেছে? আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছ থেকে আসতেছে। তা আপনি যদি আপনার ইমান আমল দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা না করেন, বা অ্যাটলিস্ট আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিভাবে হবে? So এটা হলো একটা বিষয়, তাজকিয়াতুন নফস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ যারা মানুষকে নিয়ে কাজ করে বেশি, যারা মানুষের সামনে বেশি কথা বলে, যারা মানুষকে নিয়ে বেশি কাজ করে, রাইট, এই ধরনের মানুষদের মধ্যে দেখবেন সমস্যা বা অন্তর সমস্যা বেশি তৈরি হয়ে যায়। ঠিক আছে, সো তাজকিয়াতুন নফস, নিজের অন্তরের ব্যাপারে ক্লিয়ার থাকা, এবং এই ব্যাপারগুলো নিয়ে মাথায় রাখা, এবং এখানে আসলে অনেক কিছু করার আছে। এটা একটা বিষয়। চিন্তাধারা, ফিকির মানহাজ যেটা বলে, এটা আপনার ক্লিয়ার থাকতে হবে। ম্যানেজমেন্ট স্কিলস আপনার অর্জন করতে হবে। কেন ম্যানেজমেন্ট স্কিলস? এই যে এইগুলোর জন্য অর্জন করতে হবে ম্যানেজমেন্ট স্কিলস।
এগুলোর জন্য। পরিপক্কতা, আপনার ম্যাচুরিটি লাগবে। কেন লাগবে? এই যে এগুলোর জন্য লাগবে। এই কাজগুলো আপনি ঠিক মতো করার জন্য আপনার ম্যাচুরিটি লাগবে। ইভেন আপনি যে আপনার একটা প্রপারলি একটা ইউনিট চালাবেন, এটার জন্য আপনার কিন্তু পরিপক্কতা লাগবে। ছোট থেকে ছোট বিষয়ে মন খারাপ হয়, ছোট থেকে ছোট বিষয়ে ঝগড়া লেগে যায়, ছোট থেকে ছোট বিষয়ে আপনি একটা মতপার্থক্য এড়াইতে পারেন না। ফেসবুকে যেটা হয়েছে প্রত্যেকটা বিষয়ে আপনার লেখা দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে আপনি একটা তর্ক শুরু করে দিচ্ছেন, প্রত্যেক হাসি ঠাট্টায় আপনি অংশ নিচ্ছেন, এরকম মানে হলো আপনার পরিপক্কতা আসে নাই, ম্যাচুরিটি আসে নাই। এবং সাধারণত ম্যাচুরিটি যদি না আসে, আপনি আসলে এই কাজগুলো করে ভালো রেজাল্ট পাবেন না, বা পেলেও চালিয়ে নিয়ে যেতে পারবেন না। সো এটা হলো একটা। কমিউনিকেশন স্কিলস, এটা নিয়ে বলতেছি একটু পরে। এবং ফিকহুল ওয়াকে মানে হলো বাস্তবতার জ্ঞান। ঠিক আছে, বাস্তবতা বলতে এটা আমাদের সমাজের জ্ঞান, এটা আমি গতদিন আলোচনা করছিলাম, রাইট? আপনি যে এলাকায় আছেন, নো ইউর এনভায়রনমেন্ট। এর মধ্যে পৃথিবী আছে, আপনি পৃথিবীতে আছেন। এর মধ্যে উপমহাদেশ, সরি মহাদেশ, এশিয়া মহাদেশ আছে, এর মধ্যে উপমহাদেশ আছে, এর মধ্যে বাংলাদেশ আছে, এর মধ্যে এখন আপনি যেখানে আছেন, মনে করেন লালমনিরহাট আছে, আপনার উপজেলা আছে, আপনার পাড়া আছে, মহল্লা আছে, এটসেট্রা, অথবা আপনার ইউনিভার্সিটি আছে, রাইট? এই সবকিছু আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ভালো মতো আপনার বুঝতে হবে যে এখানে সমীকরণগুলো আসলে কি কি। আবারও এই সবকিছু একদিনে হবে এমন না। আপনার কাছে এখন কোনো কিছু নাই, নো প্রবলেম। আপনার কাছে নাই, এটা সমস্যা না। আপনি অর্জন করার ইচ্ছা আছে এবং আপনি চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। কিন্তু আপনার নাই, আপনি অর্জন করতে চানও না, এবং আপনি অর্জন করার জন্য কিছু করবেন, চেষ্টাও করবেন না, তাহলে সমস্যা। ঠিক আছে, সো এটা নিয়ে সমস্যা নাই যে কিছু নাই। কিন্তু আপনি ঠিক করেন, নিয়ত করেন যে আমার অর্জন করতে হবে, এবং এটার জন্য কংক্রিট স্টেপস না। আচ্ছা, এইখানে তারবিয়া যে অংশটা বা উন্নয়ন বা বিকাশ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হলো যে তারবিয়াটা আসলে বলতে আমরা কি বোঝাচ্ছি। তো তারবিয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, যে দিন, ইসলাম, শরিয়ার জ্ঞান, অর্থাৎ আকিদা, ইমান এবং আমলের অবস্থা, তাজকিয়াতুন নফসের অবস্থা, এই সবই আসলে দিন ইসলামের জ্ঞানের মধ্যে। তারপর চিন্তাধারা, আকিদা, মানহাজ, ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজিং, অর্থাৎ ব্যবস্থাপনা এবং আহ, মানে ভালো অর্গানাইজার হইতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট আসলে, রাইট? কমিউনিকেশন স্কিলস, অ্যাক্টিভিজম সম্পর্কে জানা, বোঝা, স্কিল ডেভেলপমেন্ট করা, এবং বাস্তবতার জ্ঞান। আমি একটা একটা করে বলি। ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজিং এর ক্ষেত্রে কিরকম? আপনার ভালো সংগঠক হইতে হবে, রাইট? আপনি একটা ক- যে কোনো একটা কাজ করবেন, ক্যাম্পেইন করবেন, আমরা বলছি যে 12 মাসে 13টা ক্যাম্পেইন হইতে হবে। একদম সিম্পলটা ধরেন, মনে করেন আপনি বনভোজনে যাবেন। মনে করেন আপনারা বনভোজনে যাবেন শরীয়তপুরে, হাজী শরীয়তুল্লাহর যে বাড়িটা আছে, বা ওনার পুরোনো বাড়িটা এখন ওখানে আছেন। ওইখানে আপনারা যাবেন একটা পিকনিক স্পটে, এবং সেখানে গিয়ে একজন আলোচককে আনছেন। সেই আলোচক এসে ওখানে মনে করেন আপনাদের হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন, ওনার যে শিক্ষা, এগুলো নিয়ে আপনারা একটা আলোচনা করবেন। আপনারা একটু উদ্দীপনা পাবেন, ভাল লাগলো, প্রকৃতির সাথে একটু সময় কাটালেন, বন্ডিং হইলো, ফেরত আসবেন। ঠিক আছে, এইটা হলো আপনার প্ল্যান। আচ্ছা, এই কাজটা করার জন্য কতগুলো কাজ করতে হবে চিন্তা করেন তো। ওখানে যাবেন, কেমনে যাবেন, খরচ কি লাগবে, খাবার কি লাগবে, স্পটটা কি হবে, আয়োজক কি, সরি আলোচক কি হবে, তার সাথে যোগাযোগ করা, উনি আসবেন কিভাবে, ওনার খরচ কে দিবে, আপনারা যে এটা গেলেন, ভিডিওটা কি আপলোড করবেন কিনা, ভিডিওটা কি র আপলোড করবেন না এডিট করবেন, কোথায় আপলোড করবেন, কতগুলা কাজ চিন্তা করেন। এই সবগুলা কাজ, এইগুলা ম্যানেজ করার স্কিল আপনার লাগবে। এবং এই এই কাজগুলা, একটা কাজ যখন শুরু হইতেছে, এটা বোঝা যে এখানে এতগুলো স্টেপ আছে, এই জিনিসটা যে বোঝা, এই কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, সে একটা কাজ, এই কাজটা করি বলে কাজের মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে, বাট সে আসলে জানেও না এখানে কি করতে হবে। এবং সে গিয়ে একটা মানে হযবরল তৈরি করে ফেলছে। এমন না, আপনি বুঝবেন যে ঠিক আছে, এখানে অনেকগুলো কাজ আছে, কাজ অনেক হওয়ার সমস্যা না। কাজগুলো ভাগ করেন, ভাগ করে করে ফেলেন, ছোট ছোট করে করেন। যে কোনো জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করবেন, দেখবেন কাজ সহজ হয়ে গেছে। তো দেখেন, এখানে আপনার সংগঠক হিসেবে স্কিল লাগবে। আপনি একটা সেমিনার করতে চান, একটা ওয়ার্কশপ করতে চান। মনে করেন আপনারা, ধরেন ময়মনসিংহে আপনার একটা বড় করে টাউন হলে আপনার একটা কমিউনিটি সেন্টার ভাড়া করছেন, একদিন 8 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য। ঢাকা থেকে এই যে জাকারিয়া, তারপরে এই যে মেহেদি ভাই, শক্তি ভাই, তারা সবাই যাবে আপনাদের ওয়ার্কশপ করবে এরকম অ্যাক্টিভিজম নিয়ে। আপনারা অনেক ছেলে পেলেকে ডাকবেন, তরুণ ছেলেদেরকে। আপনারা তো জানেন মোটামুটি, বা আপনারা তো আসেনি, আপনারা আপনারাই অন্য যে ডাকছেন। এখানে অর্গানাইজিং এর ব্যাপার আছে না? অনেকগুলা কাজ করতে হবে। অনেক মানুষ আছে, বা আপনাদের মধ্যে অনেকে থাকতে পারেন, যে আমি যদি তাকে বলি যে এটা করেন, সে হয়তো বা বুঝবেও না যেটা আমি আসলে কিভাবে করব, রাইট? ঠিক আছে, সো এইটা ওভারকাম করতে হবে, বুঝতে হবে, পারতে হবে। ম্যানেজমেন্ট, মানুষকে দিয়ে কাজ করাইতে হবে। এর মধ্যে নিজেরা তো আছেন, অন্য মানুষও আছে। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম যে আপনারা শর্ট টার্ম প্ল্যান করবেন, লং টার্ম প্ল্যান করবেন, আগামী 3 মাসে আমার লক্ষ্য কি, আমার গোলস কি কি, আগামী 6 মাসে কি কি, আগামী 1 বছরে কি কি, এটা কি? আলটিমেটলি এটা টাইম ম্যানেজমেন্ট।
আপনি আপনার পড়াশোনার জন্য সময় নেবেন, আপনার পরিবারের জন্য সময় নেবেন, আবার কাজের জন্য সময় বের করবেন। এটা টাইম ম্যানেজমেন্ট। আপনি বুঝতেছেন যে আমি যে ফেসবুক এতক্ষণ গুতাইতেছি এটার জন্য আমার কাজ করার মানে প্রতিদিন 2-3 ঘন্টা খেয়ে ফেলতেছে, আপনি এটা বন্ধ করবেন। এটা টাইম ম্যানেজমেন্ট, রাইট? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হলো আপনাদের ইউনিটের ক্ষেত্রে প্রথমত আপনারা ফান্ডস তুলছেন, ওই যে আপনারা হল ঘর ভাড়া করবেন বা ওই যে বনভোজনে যাবেন শরীয়তপুরে, কেমনে যাবেন? ফান্ডস কত উঠছে, বাজেটটা কেমনে করবো, খাবারটা কি আসবে, রাইট? পাশাপাশি আপনার নিজেরও ফান্ড ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লাগবে। আপনি হয়তো বা ছাত্র, আপনার হাতে টাকা আসে খুব সীমিত, আপনি এটা কিভাবে খরচ করবেন? অথবা আপনি চাকরি করেন, আপনি চাকরি, আপনার টাকাটা আপনি কিভাবে খরচ করবেন, এটা লাগবে আপনার। এলাকা ম্যানেজমেন্ট, যেটা আমি বললাম, এলাকার মুরব্বী আছেন, এলাকার ওলামায়ে কেরাম আছেন, এলাকার চেয়ারম্যান মেম্বার এরকম নানা মানুষ থাকতে পারে, বিভিন্ন পার্টির লোকজন থাকতে পারে, প্রশাসন থাকতে পারে। এই সবাইকে আপনার ম্যানেজ করতে হবে, কারণ আপনার কাজ প্রকাশ্য, আপনার কাজ স্বচ্ছ, গোপনীয় কিছু নাই, রাইট? তো আপনি সবার সামনে যখন আপনি আজান দিয়ে কাজ করতেছেন, তো কাজ যখন করতেছেন তারা সবার সাথে হ্যান্ডেল করতে হবে, আপনি লুকায় লুকায় থাকলে তো হবে না, তাই না? তারা চিনবে আপনাকে, এই মানুষটা এটা, তারা এই কাজটা করে। এবং আপনি সবার সাথে সম্পর্ক, ওই যেটা আপনার কাজের জন্য প্রয়োজন ওটা আপনার রাখতে হবে, রাইট? আপনি কোনো একটা জায়গায় কিছু করতে চান, আপনার একটা এনিতে হতে পারে যে আপনার হয়তো বা, যেমন ঢাকাতে হয় এরকম যে মনে করেন কোনো একটা জায়গায় আমি একটা ফেয়ার করবো, এই যে আতর ফেয়ার বা পারফিউম ফেয়ার, ফ্রেগ্রেন্স ফেয়ার, তারা যে করতে হলে সেখানে ইউজুয়ালি যেটা করতে হয় যে ওই এলাকায় হয়তো বা থানা থেকে একটা নিয়ে আসতে হয় যে আমরা এখানে একটা বাণিজ্যিক অনুষ্ঠান করব, মৌখিকভাবে বা লিখিতভাবে দিতে হয়, তারা সেটা ওকে করে দেয়। এটা আপনার করতে হবে, ঠিক আছে? এটা না করে ফট করে আপনার করলে হবে না। তো এই সব কিছু কিন্তু আপনার করতে হবে। পাশাপাশি এখানে আছে ক্যারিয়ার প্ল্যানিং। ক্যারিয়ার প্ল্যানিং বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ক্যারিয়ার প্ল্যানিং মানে এটা না যে আপনি কিভাবে বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনবেন, সেটা ক্যারিয়ার প্ল্যানিং। এই ক্যারিয়ার প্ল্যানিং মানে হলো যে আপনার জীবনে আপনার স্টেবল হইতে হবে, আপনার একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে। আপনি সমাজকে পরিবর্তনের জন্য কাজ করবেন, কিন্তু আপনার নিজেরই কোনো মানে স্থিতি নাই। আপনি এক একদিন এক এক কথা চিন্তা করেন, আপনার ডেইলি রুটিন ঠিক নাই, আপনার পড়াশোনার অবস্থা ঠিক নাই, আপনার ব্যবসা বাণিজ্য বা আপনি যদি যে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য সেখানে আপনি মনোযোগ দিচ্ছেন না, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ কি? এগুলোর কারণে আপনার নিজের জীবনে স্টেবিলিটি থাকবে না, এবং স্টেবিলিটি না থাকে আপনি আসলে কাজটা করতে পারবেন না। ক্যারিয়ার মানে আমি এটা বলতেছি না যে আপনার সবার মাসিক ইনকাম 50,000, 70,000, 1 লাখ হইতে হবে। না, হইতে পারে যে কারো, সে তার লাইফে 20,000 টাকা দিয়ে সন্তুষ্ট, এটা ইস্যুটা না। তার ওই স্টেবিলিটিটা থাকতে হবে তার, এবং যে কাজটা সে করতেছে সেটা সে ভালোভাবে দখল নিয়ে করতেছে, বুঝে শুনে করতেছে, এটা হইতে হবে, ঠিক আছে? মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি হবে, এটার জন্যই তো আসলে মানুষ টাকা খরচ করে, তাই না? আমাদের টাকা পয়সা খরচ কিন্তু ওই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা মেনটেন করার জন্য। তো এইখানে আপনার চয়েস আছে, আপনি কোন স্ট্যান্ডার্ডে থাকতে চান, এবং ইসলাম এখানে আমাদের বলে যে কোনটা উত্তম। বাকি আপনার স্টেবিলিটি লাগবে। তো এখানে আপনার ক্যারিয়ার বলেন, লাইফ বলেন, এই দুটা ম্যানেজমেন্ট করার বিষয় আছে। এবং আবারও এই বিষয়গুলো খালি পড়ার বিষয় না, এগুলো করার বিষয়। সো আপনি হয়তো বা এখান থেকে কিছু বই পড়ে বা কিছু মানুষের সাথে কথা বলে এটসেট্রা এটসেট্রা আপনি কিছু নলেজ পেতে পারেন, কিছু ইনফরমেশন পেতে পারেন, কিন্তু আলটিমেটলি এটা হলো আপনার পড়ার বিষয়, বাস্তবায়ন করার বিষয়। আচ্ছা, কমিউনিকেশন স্কিলস বলতে কি বুঝাচ্ছিলাম? কমিউনিকেশন স্কিলস মানে হলো যে আপনি বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনার, কথা বলার, বক্তব্য দেওয়া বাদ দেন, কথা বলার বলেন, ঠিক আছে? এবং কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আসলে লেখার ক্ষমতা আপনার থাকা লাগবে। সবার এটা হবে না, হ্যাঁ, সবাই খুব ভালো লেখক হইতে পারবে না, কিন্তু কিছু লেখা আপনার হইতে পারে। মনে করেন আপনি ব্যানার করতে গেছেন, আপনি যার, এক ভাইকে ফোন করবেন বা আপনাদের সাথে কোনো ভাইকে করবেন, ওনাকে পাচ্ছেন না, ব্যানার এখন দিয়ে দিতে হবে আজকে প্রেসে। এখন আপনি এইটুকু একটা ব্যানারে কি লিখবেন এটাও আপনি পারেন না, এটা হলে হবে? হবে না তো। আপনি একটা অনুষ্ঠান করতেছেন, সেখানে আপনার বক্তা আসছে ঢাকা থেকে 1 বা 2 জন, মনে করেন এই জাকারিয়া আসছে মনে করেন, তো আপনি জাকারিয়াকে পরিচয় করা দিবেন না? তো ওইখানে আপনার একটা উপস্থাপক হিসেবে থাকতে হবে না? আপনি মানুষের সাথে কথা বলবেন, আপনাকে এলাকার আপনার একজন, মনে করেন দূর সম্পর্কের চাচা আপনাকে জিজ্ঞেস করলে, এই এদিকে আসো, তোমরা আসলে কি করছো আমাকে বলো তো, আপনি তাকে বলতে পারলেন না, হবে? না, আপনাকে আগে স্পষ্ট ভাবে সুন্দরভাবে বুঝাই বলতে হবে। আপনার একজন স্কুলের টিচার, আপনার স্কুলে একটা অনুষ্ঠান করতে চান বাচ্চাদের নিয়ে, বা কলেজে চান, বলে যে ঠিক আছে বাবা আমাকে একটু বুঝাই বলো আগে কি, আপনি বলতে পারলেন না, হবে? আপনি বুঝাই বলেন, উনি খুশি হয়ে গেল, উনি বললো ঠিক আছে বাবা একটা কাজ করো, তুমি আমাদের কলেজের প্রিন্সিপালের জন্য একটা অ্যাপ্লিকেশন এখনই লিখে দাও, তাহলে তুমি কালকে এসে অনুষ্ঠানটা করতে পারবা। কিন্তু আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারতেছেন না, হবে? হবে না। সো এই স্কিলগুলো আপনার লাগবে, এগুলো কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। আপনার মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষমতা থাকতে হবে, মানুষকে তাড়িত করা, বেসিক্যালি, রাইট? মানুষকে উদ্বুদ্ধ করা, এনকারেজ করা। ইয়াং ছেলে পেলেকে নিয়ে আপনি একটা অনুষ্ঠান করতে পারেন, যে এসএসসির পর ছেলে পেলে আত্মহত্যা করতেছে, এদের বড় একটা অংশ এখন বিভিন্ন, এই যে ছুটি আছে, ছুটির মধ্যে তারা নানা ধরনের হারামে জড়াবে। তারপরে এইচএসসির পর একটা সময় থাকে, হারামে জড়ায়, রিলেশনশিপে জড়ায়, আগেও জড়ায়।
তারপর তারা মনে করেন আবার ক্যারিয়ার নিয়ে, মানে সরি, ওই যে অ্যাডমিশন নিয়ে চিন্তায় থাকে। এই সময়গুলোতে আপনি তাকে ডিরেকশন দিতে পারেন, তাদেরকে আপনারা কাউন্সেলিং করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, এবং তাদেরকে আপনি এনকারেজ করতে পারেন, রাইট? সো ওই কোয়ালিটি আপনার থাকতে হবে। এটা মানে এমন না যে আপনার কথা অনেক সুন্দর হইতে হবে বা অনেক মানে মসৃণ হইতে হবে, এটা না। মূল কথা হলো আপনার কমিউনিকেট করতে পারতে হবে মানুষের সাথে। আপনি যা বলতেছেন সেজন্য বুঝে, আপনি যা বলতেছেন সেটার জন্য তার অন্তরের মধ্যে ধাক্কা দেয়, এই জিনিসটা আপনার লাগবে। আচ্ছা, পাশাপাশি আপনার নিজের অবস্থানকে আপনার প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারতে হবে, উপস্থাপন করতে পারতে হবে। অনেকে থাকবে যে আপনার কাজটাকে সে মনে করেন ঠিক মনে করতেছে না, হয়তোবা সে সেকুলার, হয়তোবা সে একটা আহ মনে করেন আহ বামপন্থী, সে আপনার সাথে এসে তর্ক করছে, এই তোমরা কি করছো, এইসব ভুল টুল হ্যান ত্যান। তখন আপনি কি চলে যাবেন? না, আপনার ওই ক্যাপাসিটি থাকতে হবে যে আপনি তার সাথে তর্ক করতে পারবেন, তাকে বুঝাইতে পারতেছেন, ওই কোয়ালিটি আপনার থাকা লাগবে। আহ তারপর মনে করেন এমন হতে পারে যে এমন কেউ যে হয়তোবা অন্য কোনো ইসলামী ঘরানার, ধরেন তাবলিগ করতেছে কেউ বা অন্য কিছু, একজন সে এসে আপনাকে বলছে যে তোমরা এগুলো না করে আমার সাথে আসো বা এটা করো বা ওইটাও করো। তাকে আপনার বুঝাতে হবে যে তোমরা এটা করতেছো, এটা তো আসলে মানে দিনের কাজ হচ্ছে না বা হোয়াট এভার। তখন আপনার ওই ক্যাপাসিটি থাকতে হবে যে আপনি যেন তাকে বুঝাইতে পারেন যে না, এইটা আমাদের কাজ এবং এটা দিনের কাজ। দিন থেকে এই এই আমার অবস্থান, এই হলো দলিল গুলা বা এই হলো আমার আর্গুমেন্ট গুলা যেটা সাপোর্ট করে যেটা দিনের কাজ, এই কোয়ালিটি আপনার থাকতে হবে। মানুষের সাথে মেশার সক্ষমতা, এটা আগেও বলছিলাম, আর মানুষের সাথে মিশতে পারতে হবে, মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারতে হবে। আপনি মানুষের সাথে মিশেন না, এটা আসলে হবে না। মানুষের জন্য ইনফ্যাক্ট কেয়ার করতে হবে। এবং যেটা আমরা আগে অলরেডি বলছি, পরিপক্কতা। এবং ফাইনালি সুন্দর অনুসরণ। সুন্দর অনুসরণ এটা অবশ্যই বাহ্যিকভাবে পোশাকের ক্ষেত্রে, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমল এবং আখলাকের ক্ষেত্রে। মানুষের আখলাক যখন সুন্দর অনুযায়ী হয় আর তার আচরণ যদি ওরকম হয়, ওইটি অনেকটা বড় দাওয়া হয়ে যায়। কিন্তু এটা আসলে অনেক রেয়ার হয়ে গেছে আমাদের দেশে। প্র্যাকটিসিং দের মধ্যেও আসলে এই সুন্দর অনুসরণ খুব কম করা হয়। সো সুন্দর অনুসরণ করা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন একটা হাদিস আছে যেটার মূল বক্তব্য হলো যে তাকে পাঠানো হয়েছে আখলাককে উৎকর্ষ দেওয়ার জন্য বা সুন্দর করার জন্য, আচরণকে সুন্দর করার জন্য। সো আমাদের মধ্যে কিন্তু এটা নাই। আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন বলেন, মুখের ভাষা বলেন, বাচন ভঙ্গি বলেন, নানা বিষয় বলেন, আমরা কিন্তু এগুলো কেয়ার করি না। তো এটা কেয়ার করা জরুরি। অবশ্যই বাহ্যিকটা তো অবশ্যই, এটা প্রথমেই বলছি। এটাও আচরণের অন্যান্য ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, টাকা লেনদেন, আমানত, কথা, গীবত করা, মানে রুক্ষতা, এরকম অনেক বিষয় আছে যেখানে আসলে এটা খুবই জরুরি। আচ্ছা, এরপর হলো কমিউনিকেশন স্কিলস এর কথা বলছিলাম, আরেকটা ছিল আমরা বলছিলাম যে অ্যাক্টিভিজম সম্পর্কে জানতে হবে। অ্যাক্টিভিজম সম্পর্কে জানা মানে কি, যে অ্যাক্টিভিজম আসলে জিনিসটা কি, এটা এভাবে কেন করে, কিভাবে করে, কোথায় কোথায় অ্যাক্টিভিজম হয়েছে পৃথিবীতে বা হচ্ছে, এবং সেখানে তারা কি কি করতেছে, এর মধ্যে কোনটা আমরা করতে পারি, কোনটা আসলে আমরা করতে পারবো না। কারণ এমন হইতে পারে যে একটা জিনিস আমেরিকার কনটেক্সটে খুব ভালো অ্যাক্টিভিজম, তো বাংলাদেশের কনটেক্সটে এটা আসলে আপনি পারবেন না, এটা হবে না, রাইট? সো আপনার তখন চিন্তা করতে হবে, আচ্ছা ঠিক আছে, আমার কনটেক্সটে আমি কি করতে পারি, আমার বাস্তবতা আমি কি করতে পারি। এই বিষয়গুলো আসলে আপনার চিন্তা করতে হবে। কি কি ধরন হইতে পারে, নতুন নতুন ধরন বের করা, নতুন নতুন ফরম্যাট বের করা, অন্যান্য জায়গায় কি কি কাজে লাগছে, আমরা কি করতে পারি, এবং ইম্প্রোভাইজ করা, এগুলোর জন্য আপনার জানতে হবে। এবং আপনি এখানে জানতে জানতে দেখবেন আপনার এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, যে আপনি কাজ করতে গিয়ে অনেক কিছু দেখবেন, আপনি কাজ করতে গিয়ে অনেক কিছু শুনবেন, আপনি কাজ করতে গিয়ে অনেক কিছু জানবেন, আপনি অনেক ভুল করবেন, এগুলো থেকে শিখবেন, এগুলো থেকে সংশোধন করবেন। এভাবে যেটা হবে যে এক হলো আপনি পড়তেছেন, জানার চেষ্টা করতেছেন, আরেক হলো আপনি কাজ করতেছেন, করতে করতে শিখতেছেন। সেই দুইটার সংমিশ্রণে, এবং অন্যান্য আরো ভাইরাও করতেছে, এটার সমন্বয়ে দেখবেন যে অ্যাক্টিভিজম সম্পর্কিত বেশ কিছু জ্ঞান আমাদের কাছে রেডি হয়ে গেছে, বা বেশ কিছু রিসোর্স আমাদের কাছে চলে আসছে। বাট এগেন, এটার জন্য আপনাদের এটা নিয়ে ঘাটতে হবে, পড়তে হবে। আপনারা পুরা সপ্তাহ মনে করেন আজকেই যে এখানে শুনলেন, এরপর হয়তো মনে করেন অনেক ভাই আছে যে হয়তো বা মাসে একবার একটা সেশনে আসবে, এরপর আর আসবে না, তাকে দিয়ে এগুলো হবে না, সে বাদ এখানে। অনেকে আছে যে আজকে মাসে মনে করেন সবগুলা সেশনে আছে, বাট সেশনের পর আসলে সে তেমন কিছু করে না, তাকে দিয়ে আসলে এটা হবে না। আপনার কি করতে হবে, আপনার কন্টিনিউ শুনতে হবে এবং এটা নিয়ে চিন্তা করতে হবে। আমি যেটা বললাম, এগুলো নিয়ে ভাবতে হবে, হইতে পারে আমি এখানে কোথাও ভুল করছি, ওটা নিয়ে চিন্তা করা, যেগুলো ঠিক আছে মনে হচ্ছে সেগুলা বাস্তবায়ন করার চেষ্টা করা, রাইট? এটা করতে হবে এবং এটা নিয়ে পড়তে হবে, জানার চেষ্টা করতে হবে, এটসেট্রা এটসেট্রা। আপনি যখন মনে করেন আম, একটা কম্পিউটার কিনতে চান, আপনার বাজেট 60,000, আপনি কিন্তু অনেক কিছু ঘাটবেন, বা 1 লাখ টাকা। বা আপনি একটা গাড়ি কিনতে চান, আপনার বাজেট হলো 15 লাখ, 20 লাখ, 25 লাখ, আপনি অনেক ঘাটবেন যে আসলে আমার জন্য ভালো অপশন কোনটা, ফট করে গিয়ে একটা কিনে নিবেন না, রাইট? সো এই যে আপনি ঘাটবেন, আপনি কিন্তু গাড়ি নিয়ে মাহের লোক না, আপনি কিন্তু
আর কি বললাম, ল্যাপটপ। আপনি কিন্তু ল্যাপটপ নিয়ে হয়তো বা তেমন কিছু জানেন না, কিন্তু যখন এটা আপনার স্বার্থের প্রশ্ন আসতেছে তখন কিন্তু আপনি এটা ঘাটাইতেছেন, জানার চেষ্টা করতেছেন, জানতেছেন, বুঝতেছেন। কিছুটা আপনি বুঝতেছেন, কিছুটা আপনি জানতেছেন। সেম ভাষা আপনি এখানে করা লাগবে। যেহেতু আপনি অ্যাক্টিভিজম করতে চাচ্ছেন, আপনি খুঁজেন। ইংলিশে তো অনেক কিছু আছে, ইংলিশে না পেলে বাংলায় খুঁজেন, বাংলা যদি না পান ইতিহাস পড়েন। কমিউনিস্টরা কি করছে, অমুক দল কি করছে, তমুক দল কি করছে, ওইখানে কি হয়েছে, তুই এখানে কি হয়েছে, এগুলো দেখেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, একটু সময় দেন। রাইট? এটা করতে হবে। আপনি যদি মনে করেন জাস্ট এটা একটা টাইম পাসের জন্য করতেছেন, তাহলে আসলে এটা লাভ নাই। আচ্ছা। আম, পাশাপাশি আপনার যেটা করতে হবে যে সামাজিক ইস্যুতে, যেটা আমরা অলরেডি বলছি, যে বিভিন্ন ইস্যুতে আপনার কন্টিনিউয়াস অ্যাক্টিভিজম বা ক্যাম্পেইন করতে হবে, যেটা মানুষের সামনে ভালো এক্সাম্পল সেট করবে। এবং নতুন নতুন পথ খুঁজে বের করতে হবে। যে মনে করেন, আচ্ছা ঠিক আছে, লিফলেট দিছি, পোস্টার করা যায়, স্ট্রিট দেওয়া করা যায়, মিছিল করা যেতে পারে, সেমিনার করা যেতে পারে, প্যানেল ডিসকাশন করা যেতে পারে, এটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে। নতুন নতুন ফরম্যাট খুঁজে বের করা, নতুন নতুন ইস্যু খুঁজে বের করা। আচ্ছা, এই ইস্যুতে আমরা মনে হয় করতে পারি একটা। রাইট? হয়তো অন্য কেউ ভাবে নাই, আপনারা ভাবছেন, এবং আপনার মাথায় ক্লিয়ার একটা আইডিয়া আসছে যে হ্যাঁ, এটা করবো, এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এটা ইট মাইট ওয়ার্ক। করেন আপনি, যদি কাজটা সুন্দর হয় আপনারা প্রচার করেন, দেখবেন অন্যরাও সেটা করতেছে। রাইট? সো, এবং এখানে অফলাইন ইভেন্ট চিন্তা করা, জাস্ট নট জাস্ট এই যে লিফলেটিং, এবং নট জাস্ট এই পোস্টারিং, এগুলো একদম বেসিক লেভেলের কাজ। এবং নিজেদের মধ্যে হালাকাকে আমি আসলে কোনো ক্যাম্পেইন ধরতেছি না। নিজেদের মধ্যে হালাকা হলো আপনার ইন্টারনাল কাজ, ওই যে আমরা এখানে ভাগ করছিলাম, রাইট? ইন্টারনাল ম্যানেজমেন্ট, নিজেদের মধ্যে হালাকা, এটা হলো ইন্টারনাল কাজ। বাট এটাকে আমরা মানে সমাজের সাথে এঙ্গেজ করা বলবো না। সমাজের সাথে এঙ্গেজ করার জন্য আপনার সেমিনার লাগতে পারে, ওয়ার্কশপ হতে পারে, প্যানেল ডিসকাশন হতে পারে, কাউন্সেলিং সেশন হতে পারে, নতুন ছেলেদেরকে নিয়ে হালাকা হতে পারে, এটসেট্রা হতে পারে, এটা হতে পারে। সো এইরকম জিনিসপত্র আপনার করতে হবে, আপনাদের করতে হবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কন্টিনিউয়াস দাওয়া মেন্টালিটি। কন্টিনিউয়াস দাওয়া মেন্টালিটি মানে কি? মানে হলো আপনার পুরো কাজকর্ম, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, এই সবগুলো যেন একটা দাওয়া হয়ে যায়। এখানে একটা হাদিসের কথা আছে, আপনারা অনেকে শুনছেন। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভালো বন্ধু হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধু হলো কামারের মতো। আপনি যখন আতর বিক্রেতার কাছে যাবেন, তখন কি হবে? হয় সে, তার কাছে একটা আতর থাকবে, সে আপনার গায়ে লাগাই দিবে, অথবা আপনি তার কাছে একটা আতর কিনবেন। আর যদি এটাও না হয়, আপনি তার সাথে 1 ঘন্টা বসে গল্প গুজব করে চলে আসছেন, আপনি দেখবেন যে আপনার গায়ে একটা সুগন্ধ লেগে আসে। ঠিক আছে না? আর কামারের কাছে যদি আপনি যান, কামারের কাছে গিয়ে সে আগুন নিয়ে কাজ করতেছে, তার হাতে পায়ে তেল লেগে আছে বা কিছু লেগে আছে, এটা আপনার গায়ে লাগবে, আপনার পোশাকে লাগবে, বা অ্যাটলিস্ট যদি কিছু না হয়, যতক্ষণ ওখানে থাকবেন, ওখানে মেশিনের গন্ধ এটসেট্রা, আপনি কষ্ট পাবেন। রাইট? সো আপনার ওই আতর বিক্রেতার মতো হইতে হবে। মানুষ যেন আপনার কাছে যখন আসবে, সে বেনিফিটেড হবে, আপনার কথা থেকে সে বেনিফিটেড হবে, আপনার আচরণ থেকে সে বেনিফিটেড হবে, আপনার আখলাক থেকে সে বেনিফিটেড হবে। এরকম হইতে হবে। এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, উম্মার মধ্যে আর কি। তারা সবচেয়ে ভালো এক্সাম্পল। এক একজন সাহাবী এক একটা জনপদে গেছেন, মানুষজন তাদের কথা শুনে ইসলাম গ্রহণ করে ফেলছেন। রাইট? সো আপনার 24/7 আপনার আচরণ যেন এমন হয় যে এটি একটা দাওয়া। এবং দাওয়া এবং অ্যাক্টিভিজম, এটা আপনার প্রায়োরিটি হতে হবে। আবারও বলছি, এটা এমন না যে আপনি এটা পার্ট টাইম করেন, মাসে 2 দিন একটু মানে ফিলিংস উঠে তখন আপনি করেন, এমন না। এটা আপনার ভোকেশন, এটা আপনার মানে প্যাশন, আপনি এটা নিয়ে কাজ করেন। এবং আপনি মানুষের সামনে ভালো দৃষ্টান্ত সেট করেন। সেটা জামাতে যাওয়া হোক, সেটা সুন্নাহ ফলো করা হোক, সেটা আচরণের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ভালো কাজে আগায় থাকা হোক, সবকিছুর ক্ষেত্রেই। রাইট? এবং আপনার দৈনন্দিন জীবন, আপনার আচরণ, আপনি যে আদর্শের কথা বলছেন এর সাথে মিলতে হবে। আপনি দিন ইসলামের আদর্শের কথা বলছেন, মানুষ দিন ইসলাম সম্পর্কে জানে না, বাংলাদেশের মানুষ আসলে খুব কম জানে, আকীদার ব্যাপারে তাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই কম, শরিয়ার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম। কিন্তু তাও তার মধ্যে একটা ওভারঅল আইডিয়া আছে যে ইসলাম কি। সে জানে যে ইসলাম হলো ভালো, সে জানে যে ইসলামের মধ্যে কোনো ভণ্ডামি নাই, সে জানে যে ইসলামের মধ্যে কোনো আম, কি বলে আম, মানে ভেজাল নাই। রাইট? এবং ইসলাম সম্পর্কে তার একটা মোটামুটি একটা তার আইডিয়া আছে, মোটা দাগে, যেটা ঠিক। তো যখন সে আপনার মধ্যে ওটা দেখবে না, তখন কিন্তু সে ওটা আপনার ব্যাপারে খারাপ ধারণা করবে, যে মুখে বলে এক কথা, কাজে করে আরেকটা। ঠিক আছে? তার কথার কাজ মিলে না। এটা খুব ক্ষতিকর। আপনার কথার কাজ যখন মিলে না, মানুষ আপনার কাছ থেকে এই জিনিসটা গ্রহণ করবে না। খুবই ডেঞ্জারাস জিনিস। আচ্ছা। সো এটা থাকতে হবে। সো এটাকে আমি কন্টিনিউয়াস দাওয়া মেন্টালিটি বলতেছি। পাশাপাশি একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আপনারা যেটা করতেছেন এটা হলো ইসলাহ, এটা হিসবা না। হিসবা মানে কি? হিসবা মানে হলো গিয়ে
আপনি মনে করেন ইসলামী শাসন যখন ছিল, তখন বাজারে বা এরকম সমাজে এরকম মানুষ ছিল, বেশিরভাগ ক্ষেত্রে এরা ছিল শাসকের পক্ষ থেকে নিয়োজিত, যাদের কাজই ছিল যে বাজারে কেউ ওজনে কম দিচ্ছে কিনা বা বাজারে কেউ কোনো হারাম কাজ করতেছে কিনা এগুলো দেখা এবং এগুলো বন্ধ করা। কেউ যদি করতো তারা গিয়ে এটা বন্ধ করতো, হাত দিয়ে বন্ধ করতো, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে অথরিটি ছিল, অনেক ক্ষেত্রে ভলান্টিয়ারও ছিল। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের নিয়ে উনি এটা করতেন। মদের দোকান ভেঙে দিছেন, মানুষ মানে খারাপ কাজ করছে উঠাই দিছেন, এরকম অনেক এক্সাম্পল আছে। বাট ইউজুয়ালি এটা হয়তো অথরিটির আন্ডারে, মানে শরী শাসকের আন্ডারে, বাট ভলান্টিয়ার ভাবেও করা যায়। তো এইটা আপনি করতেছেন না, আপনি হিজবা করতেছেন না, আপনি ইসলাহ করতেছেন, আপনি তাকে তাকে সংশোধনের জন্য দাওয়া করতেছেন। এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ হিজবার জন্য আপনার একটা সার্টেন লেভেল অফ পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। এই ক্ষমতা আপনার নাই। এটা নাই দেখে তো আমরা এই পুরো সামাজিক শক্তি নিয়ে আলোচনা করতেছি। তাই আপনি, আপনার যেহেতু ক্ষমতা নাই, আপনি কি করবেন? আপনি সংশোধন করার জন্য মানুষকে ডাকবেন বা বলবেন। এটা বুঝতে হবে ভাই। আপনার ক্ষমতা নাই কিন্তু আপনি হিজবার মেন্টালিটি নিয়ে যদি যান, এটা একটা সমস্যা তৈরি করবে। আমাদের অনেক ভাই এটা করেন, জজবার কারণে বা যে কোনো কারণেই হোক। কিন্তু এটা আপনার বুঝতে হবে, ইউটিউবে বয়ান, ওয়াজ মাহফিলের বয়ান, আর খোলা রাস্তায় দাঁড়ায় মানুষকে যে কথা বলবেন, এগুলো একরকম হবে না ভাই। এটা আপনার বুঝতে হবে। আমি আপনার সামনে, ইভেন আপনাদের সাথে আমি যেই কথা বা যে ওয়ার্ড গুলো ইউজ করতেছি, এগুলো গিয়ে আমি রাস্তায় বা আমি যদি মনে করেন কিছু ছেলেপেলের সাথে কথা বলতে যাই কোনো ইউনিভার্সিটিতে, আমি গিয়ে সেই ওয়ার্ড গুলো ইউজ করবো না, কারণ অনেকগুলো তারা বুঝবে না। রাইট? ওই মানুষের অবস্থান অনুযায়ী আমার কথা বলতে হবে এবং আমার অবস্থান অনুযায়ী আমার কথা বলতে হবে। সো এই জন্য মাথায় রাখবেন যে আপনি ইসলাহ করতেছেন, আপনি হিজবা করতেছেন না। নট ইয়েট। এখন আপনি হিজবা করতেছেন না। আচ্ছা, ফাইনালি এটা হলো হোয়াট ইজ টু বি ডান লেখাটার একটা কোটেশন। আজকে যে আলোচনা করলাম, গতদিন যে আলোচনা করলাম, এই সবগুলো হোয়াট ইজ টু বি ডানের সাথে রিলেটেড আসলে। আপনারা যারা পড়েন নাই পড়ে দেখতে পারেন, যারা পড়ছেন সময় পাইলে আবারও পড়ে দেখতে পারেন। বিশেষ করে শেষের অংশগুলো আমাদের এই আলোচনাগুলোর সাথে ওগুলো সম্পর্ক পাবেন। ঠিক আছে? বিশেষ করে একটা লেখা আছে যে বিচ্ছিন্নতা থেকে সমষ্টিকতা, সম্ভবত ওই পর্বটার সাথে আমাদের আজকে আলোচনার অনেক সম্পর্ক আছে, প্রাসঙ্গিকতা আছে। আচ্ছা, সো এই কোটেশনটা হলো, সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর সামাজিক আধিপত্য ভাঙা, সামাজিক শক্তি অর্জন এবং সমাজের মানুষের চিন্তায় মেটাপলিটিক্যাল পরিবর্তন না আনলে, যতই ক্ষমতার পালাবদল হোক না কেন, বাংলাদেশে ইসলাম ও মুসলিমদের অবস্থার উন্নতি হবে না। বরং সেকুলারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে দিন দিন সমাজে ইসলামের জায়গা আরো সংকুচিত হয়ে আসবে। বাড়বে ইসলাম বিদ্বেষ, অশ্লীলতা, অবক্ষয় এবং অবমাননা। সময় হয়েছে ইতিহাসের দেয়া দায়িত্ব কাঁধে তুলে নেয়ার। যদি আমরা না হই তাহলে কারা? যদি এখন না হয় তাহলে কখন? সো এটা হলো জাস্ট আপনাদের এই সিচুয়েশনটা বোঝানোর জন্য এই কোটেশনটা আমি বললাম, যে এইটা আসলে রিয়ালিটি ভাই। এই রিয়ালিটি আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন বা আপনি ইগনোর করতে পারেন, বাট তাতে রিয়ালিটি চেঞ্জ হবে না। আপনার চারপাশের যে সীমানাটা আছে এটা ক্রমশ সংকুচিত হয়ে আসতেছে, এবং যদি এভাবেই চলতে থাকে সবকিছু, তাহলে এটা আরো সংকুচিত হতেই থাকবে। ঠিক আছে? সো কাউকে না কাউকে এই দায়িত্বগুলো নিতে হবে। তো যদি আমরা না নিই তাহলে এটা কারা নিবে? আর যদি আপনি এখন না নেন তাহলে কে নিবে পরে? আপনার পরের প্রজন্ম আসলে দিনের কতটুকু বুঝের উপর থাকবে, এটাই তো আপনি বুঝতেছেন না। রাইট? সো এই ব্যাপারটা নিয়ে ভাবার আছে, এই দায়িত্বটা নিয়ে ভাবার আছে। তো এটা ছিল আমাদের আলোচনা। আমার আলোচনা এখানে শেষ।